ভাইয়া স্টার্ট প্লিজ। ভাইয়া আনমিউট করতে হবে। ঠিক আছে। এখন ঠিক আছে? হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ আমি শুন হ্যাঁ আমি শুনতে পাচ্ছি। সবাই শুনতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ, শোনা যাচ্ছে। বিশ্বনাথ দাদা, গোলাম মুস্তফা ভাই, ডক্টর এনামুল হক ভাই, সবাই শুনতে পাচ্ছেন? স্যার শুনতে হ্যাঁ পাচ্ছেন সবাই? হ্যাঁ আমি শুনতে পাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। সবাইকে সবিনয়ে আমন্ত্রণ জানাচ্ছি বিএনপির মিডিয়া সেল আয়োজিত টক শো ফোকাল পয়েন্টের 111তম পর্বে ফোকাল পয়েন্টের রাষ্ট্র কাঠামো সংস্কার নিয়ে জেলা ভিত্তিক বিশেষ সিরিজ চলছে। আজকের জেলা রাজশাহী। তো আজকের টক শোর বিষয়বস্তু 31 দফা ও জনসম্পৃক্তি। প্রথমেই স্মরণ করছি চিরকৃতজ্ঞতা চিত্তে 24 গণঅভ্যুত্থানের বীর শহীদদের, যাদের রক্তের বিনিময়ে আজকে আমরা ফেসিজম থেকে মুক্ত হয়ে মুক্তভাবে নিঃশ্বাস নিতে পারছি, স্বপ্নের বাংলাদেশ বিনির্মাণে আবারও স্বপ্ন বুনতে পারছি। আরো স্মরণ করছি যারা পঙ্গুত্ব বরণ করে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন বিভিন্ন হসপিটালে। আরো আরো স্মরণ করছি যারা এই 16-17 বছরের হায়ানা হাসিনার আমলে 16-17 বছরে যারা জেল, জুলুম, গুম খুনের শিকার হয়েছেন, তাদের আত্মত্যাগের বিনিময়ে আমাদের আমাদের এই স্বাধীনতা অর্জিত হয়েছে। গণঅভ্যুত্থানের ফলে ছাত্র ও জনতার যে গণঅভ্যুত্থান, সেই গণঅভ্যুত্থানের ফলে আবার আমরা স্বপ্ন দেখতে বসেছি স্বপ্নের এক বাংলাদেশের। তাদের দেশপ্রেম আমাদের উদ্বুদ্ধ করেছে। হেবির, সাইদ, মুগ্ধ, ওয়াসিম ও অগণিত শহীদ, যারা অকাতরে জন্মভূমির জন্য দিয়ে গেছো প্রাণ, আমাদের হৃদয়ে থাকবে তোমরা হয়ে অম্লান, মহিয়ান। আমাদের 31 দফার রাষ্ট্র কাঠামোর এক একটি দফা এক একটি স্তম্ভ বা পিলার। রাজনৈতিক সংস্কার ও অর্থনৈতিক মুক্তির লক্ষ্যে জাতীয় থেকে তৃণমূল পর্যায়ে পৌঁছে দিতেই আমাদের এই টকশোর আয়োজন। আমাদের আজকের এই টকশোতে আমাদের আলোচক হিসেবে আজকে উপস্থিত আছেন আমাদের 3জন আলোচক। রাজশাহী জেলা থেকে যেহেতু আমাদের আজকের অনুষ্ঠান, রাজশাহী জেলার 3জন আলোচক। প্রথমেই আমি বলতে চাই বিশ্বনাথ সরকার, সদস্য সচিব, রাজশাহী জেলা বিএনপি। আমাদের সাথে আরো আমাদের আলোচক হিসেবে উপস্থিত আছেন মোহাম্মদ গোলাম মুস্তফা মামুন, সদস্য, রাজশাহী জেলা বিএনপি। আমাদের সাথে আলোচনায় আরো উপস্থিত আছেন না, ডক্টর মোহাম্মদ এনামুল হক, মনোবিজ্ঞান অধ্যাপক, রাজশাহী ইউনিভার্সিটি, মনোবিজ্ঞান বিভাগ। সবাইকে সুস্বাগতম আজকে আমাদের সাথে এই টক শোতে এসে উপস্থিত হয়ে আমাদেরকে আমাদের আলোচনাটাকে আরো বেশি জ্ঞানভিত্তিক এবং আরো বেশি এটাকে মহিমান্বিত করার জন্য। এবং আপনাদের যারা দর্শক, যারা শুনছেন, সবাইকে বলবো আপনারা আপনাদের যে কোনো প্রশ্ন, আপনারা যদি আমাদের আলোচক বৃন্দের কাছে কোনো প্রশ্ন থাকে তাহলে আপনারা করতে পারেন। আমাদের যে কমেন্ট বক্স আছে সেখানে আপনারা আপনাদের কমেন্টটা করতে পারেন। আমি সেই কমেন্ট বক্স থেকে কমেন্ট গুলো আমি আমাদের আলোচক যাকেই করবেন তার দিকে আমরা এই প্রশ্ন ছুড়ে দিব। আমি আলোচনার শুরুতেই বিশ্বনাথ দাদাকে দিয়ে আমি শুরু করতে চাই। বিশ্বনাথ দাদা, বিশ্বনাথ সরকার, সদস্য সচিব, রাজশাহী জেলা বিএনপি। আমি জানি যে রাজশাহী একটি খুবই গোছালো এবং খুব পরিচ্ছন্ন একটি শহর, একটা ক্লিন একটা শহর। এবং
রাজশাহীর মাটি খুব সুপেয় মাটি এবং কৃষি নির্ভর, কৃষি বান্ধব। তো সেই প্রথমে আমি এই কৃষি বান্ধব একটা টপিক দিয়েই শুরু করতে চাই, যেহেতু আমি জানি যে অনেক বিখ্যাত এবং বহুল আলোচিত জনপ্রিয় কৃষি বান্ধব একটা প্রকল্প কিন্তু রাজশাহীতে আছে, যেটার প্রবর্তক হচ্ছে বাংলাদেশের স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, যেটা রূপকার আমাদের জনাব শ্রদ্ধেয় আলোচক বিশ্বনাথ সরকারের এই প্রকল্পের শুরু থেকেই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সাথে কাজ করার একটা অমূল্য অভিজ্ঞতা তার আছে। এবং বহুল জনপ্রিয় কৃষি বান্ধব বরেন্দ্র উন্নয়ন প্রজেক্ট বিগত এই ফেসিস্ট সরকারের সময় এই প্রজেক্টটি বন্ধ করে দেওয়া হয়। এই বরেন্দ্র প্রজেক্ট পুনরায় শুরু হলে সেটা আমাদের কৃষি জমি, আমাদের মিষ্টি ও যে সুপেয় পানি যেটা আমরা পাবো, সেটার যে ক্রাইসিসটা থাকবে না, এরকম একটা প্রজেক্ট হচ্ছে আমাদের এই বরেন্দ্র উন্নয়ন প্রজেক্ট। এবং মাছের উৎপাদনে এটা কি কি ভূমিকা পালন করবে সেটা আমরা শুনবো হচ্ছে আহ বিশ্বনাথ সরকারের কাছ থেকে। সম্মানিত আলোচকবৃন্দ, সম্মানিত মিডিয়া সেলের সম্পাদক মণ্ডলী, আপনাদেরকে আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দল রাজশাহী জেলা কমিটির পক্ষ থেকে আপনাদের সবাইকে আমি অভিনন্দন জ্ঞাপন করছি। প্রথম, আমি 1978 সনে আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, যিনি গণতন্ত্রের প্রবক্তা, বিশ্বের জাতীয় ঐক্যের প্রতীক, সার্ক সম্মেলনের প্রবক্তা এবং 7.5 কোটি মানুষের যিনি গণতন্ত্র ফিরিয়ে দিয়েছিলেন এবং সবচাইতে বাংলাদেশের দুটি দল বিএনপি এবং আওয়ামী লীগ, এই তাদের তাদের বাকশালী 4th অ্যামেন্ডমেন্ট পরবর্তী টাইমে আমাদের স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান আমাদেরকে 7.5 কোটি মানুষের কথা বলার স্বাধীনতা এবং পেপার পত্রিকার স্বাধীনতা এবং সাধারণ মানুষের স্বাধীনতা এবং যত রকমের তদানীন্তন সময়ে যে ধরনের শেখ মুজিব অপকর্ম করেছিলেন, এই 4th অ্যামেন্ডমেন্ট করে তিনি সবকিছু বাতিল করে দিয়ে এই 7.5 কোটি মানুষকে তিনি পরিপূর্ণভাবে অধিকার, স্বাধিকার, সম অধিকার এবং দেশটাকে কৃষি বান্ধব দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য উনি প্রথম আমাদের বাংলাদেশে উনি খাল কাটা প্রজেক্ট 1978 সনে গ্রহণ করেছিলেন এবং 1978 সনে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেব যখন গোদাগাড়িতে গিয়ে খাল কাটলেন, খাল কাটার পরে উনি এইখানে বরেন্দ্র মরুভূমি, যেখানে একটি ফসলের উপর দুইটি ফসল হয় না, সেখানে তিনি এই জমিকে উর্বর শক্তি রূপে রূপান্তর করার জন্য তিনি যে উদ্যোগ গ্রহণ করেছিলেন, যেটা পৃথিবীর ইতিহাসে একটি বিরল ঘটনা এবং বাংলাদেশে বিরল ঘটনা, কিন্তু পৃথিবীর ইতিহাসেও এটা ছিল তার প্রথম উদ্যোগ এবং কৃষি বান্ধব হিসাবে এ দেশকে কিভাবে এগিয়ে নিয়ে যেতে হবে
সেই অবস্থান তিনি তৈরি করার জন্য পর্যবেক্ষণ করে তিনি এই বরেন্দ্রতে উত্তরবঙ্গে 25টি থানায় উনি বরেন্দ্র উন্নয়ন প্রকল্প নামে একটি প্রকল্প আলাদাভাবে করেছিলেন এবং প্রথম ধাপে তিনি এই বরেন্দ্র প্রকল্পে তিনি 350 কোটি টাকা ইনভেস্ট করেছিলেন। এই ইনভেস্ট করার পরে শুরু হয়ে গেল বরেন্দ্র প্রজেক্টের কাজ। তারপর তো আমাদের প্রাণপ্রিয় নেতা হঠাৎ তিনি বিদায় নিলেন কুচক্রী মহলের দ্বারা। এবং রাশিয়া আমেরিকা সকলে সম্মিলিতভাবে এই মানুষটাকে ক্ষতবিক্ষত করে তাকে পৃথিবী থেকে বিদায় দিলেন। তার আত্মার প্রতি শ্রদ্ধা রেখে আজকে আমি কিছু কথা বলবো আপনাদেরকে। বরেন্দ্র প্রজেক্ট উনি শুরু করে গিয়েছিলেন, করার পরে উনি প্রথম এই প্রজেক্টে গাছ লাগানো একটা প্রোগ্রাম দিয়েছিলেন। গাছ লাগানো, এই মরুদ্যানে গাছ যদি না থাকে তো বৃষ্টি হবে না, এই প্রজেক্টটা তার গ্রহণ করা। পাশাপাশি উনি যে সমস্ত প্রত্যন্ত মরুভূমি জায়গা, সমস্ত জায়গাতে ডিপ আস্তে আস্তে বোরিং করে আজকে বরেন্দ্র প্রকল্প একটা উর্বর ভূমির কৃষি বান্ধব দেশ হিসাবে বিশ্বের ইতিহাসে এবং বাংলাদেশের ইতিহাসে খাদ্য যে স্বয়ংভরা খাদ্য, চৈতালি খাদ্য, পাঁচমিশালি খাদ্য, বিভিন্ন খাদ্য আমরা এখন এই বরেন্দ্র ভূমিতে তৈরি করে আমরা জীবন রক্ষা করছি এবং বাংলাদেশের সকল জায়গায় আমরা এই খাদ্য সরবরাহ করতে পারছি। এতে আমাদের কৃষকেরা অত্যন্ত উপকৃত হয়েছেন তার এই অবিচল প্রজেক্টের মাধ্যমে। বর্তমানে হয়তো 1991 সনে যখন আমার প্রিয় নেত্রী, এক কথায় বলতে পারি যে নেলসন ম্যান্ডেলার সাথে যাকে তুলনা করা হবে, এই নেত্রী, আমার নেত্রী, উনি এত সুন্দরভাবে বরেন্দ্র প্রজেক্টে পুনরায় হাত দিয়ে তিনি পদ্মার থেকে শুরু করে, পদ্মার পানি সরবরাহ থেকে শুরু করে উনি 5টি থানায় একটি প্রজেক্ট গ্রহণ করলেন, যে কারণে যে বরেন্দ্র ভূমিতে জলের অত্যন্ত অভাব, ডিপ টিউবওয়েলেও মানুষ পানি পান করতে পারে না, এমন কিছু কিছু জায়গা রয়েছে সেখানে ডিপ বোরিং করেও সাধারণ মানুষ যে বাড়িতে পানি খাবে সেই পানি উত্তোলন করা সম্ভব নয়। যে কারণে উনি এই দ্বিতীয়বারে এসে এই প্রকল্পের উন্নয়নের জন্য উনি প্রথম হাত দিলেন পদ্মা নদীর থেকে কিভাবে পানি এই বরেন্দ্র প্রজেক্টে সরবরাহ করা যায়, এই প্রজেক্টটা তিনি আমার নেত্রী গ্রহণ করেছিলেন। এবং যে অবস্থাটা আমি কয়েকদিন আগেও দেখে আসলাম যে সেখানে মোটামুটি 1.5-2 কিলোমিটার খনন কার্য করা হয়েছে এবং সেগুলো সুসম্পন্ন হয় নাই। হতো যদি ব্যারিস্টার সাহেবের যিনি বর্তমান চেয়ারম্যান বরেন্দ্র, আসাদুজ্জামান সাহেব, ওনাকে ওখান থেকে ওএসডি করে পাঠিয়ে দিলেন, যে কারণে শেখ হাসিনার সময় আমাদের নেত্রী যে উদ্যোগটা নিয়েছিলেন, প্রায় 1.5 কিলোমিটার আপনার রীতিমতো খাল খনন করেছেন, কিন্তু ওই খালটা চলে যাবে 5টা থানায়। 5টা থানাতে মিনিমাম 100 কিলোমিটার, মিনিমাম 100 কিলোমিটার এই 5টা থানাতে খালটা নির্মাণ করলে এই বরেন্দ্র থেকে যে পানির নিচ থেকে যে জল উত্তোলন করা হয়, এই জলটা বন্ধ হয়ে যাবে। আমাদের কিন্তু জলের
এই কৃষি বান্ধবে কোনো জলের সমস্যা হবে না, এবং পদ্মার থেকে আমরা জলটা নিয়ে আসবো। আর ওই দিকে মহানন্দা বলে একটা নদী আছে নবাবগঞ্জের মধ্যে, সেটা ওখানে হচ্ছে ওটা হচ্ছে রহনপুর। রহনপুরে যে নদীটা আছে ওই নদীর সাথে মিট করিয়ে দিলে আমরা ভারত থেকে পানি যেটা আসবে, এই পানিটা আমরা পরিপূর্ণভাবে সারা বছর সংরক্ষণ করলে আমাদের এই আহ পোরশা, নাচল, তারপরে হচ্ছে তানোর, তারপরে হচ্ছে পবা, তারপরে হচ্ছে গোদাগাড়ি, এই পরপর পরপর 5টি থানা মানে এমন একটা কৃষি বান্ধব পরিণত করতে পারবো যা ইতিহাস মানে ইতিহাস সৃষ্টি করার মতো হবে। আমি এই হচ্ছে বরেন্দ্র প্রজেক্ট, এবং বরেন্দ্র প্রজেক্টের যে রূপকার, এটা প্রকৃতই আমার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেব। উনি প্রথম খাল খনন করতে এসে এই বরেন্দ্র ভূমিতে উনি যখন ঘুরলেন, কিছু জায়গা দেখলেন, দেখার পরে উনি কিন্তু প্রথম তার মাথায় আসলো যে এখানে কৃষি বান্ধব অবস্থান করতে গেলে আমাকে এই অবস্থায় নিয়ে যেতে হবে, খাল খনন করে এবং পাশাপাশি ডিপ বোরিং করে। আপাতত মানুষের এটা কিন্তু আহ, যেমন হার্টের রিং পরায় একটা টেম্পোরারি, কিন্তু ওপেন হার্ট সার্জারি যেমন মানে একদম হ্যাঁ, চিরদিনের জন্য। তো আমার মনে হয় এই খালের উদ্যোগ নিয়ে খালটা সমাপ্ত করতে পারলে আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের যে মানে আত্মার মানে অত্যন্ত শান্তি পাবে, এবং তিনি অমর হয়ে দাদা থাকবেন আমাদের দাদা কাছে। এটা কি এটা এটা নিয়ে কি আপনারা তৃণমূলে মানুষকে সংগঠিত করছেন? এটা নিয়ে আমি কিছুদিন আগে চেয়ারম্যান মহোদয়ের কাছে গেছিলাম। আসাদুজ্জামান সাহেব চেয়ারম্যান হয়ে আসছেন এখানে, ওনার কাছে গেছিলাম, গিয়ে আমি বললাম যে দাদা এই কাজটা করতে হবে। তো উনি বললেন যে আমার মাথায় আছে, তুমি চিন্তা করো না বিশ্বনাথ, আমার মাথায় আছে। উনি হচ্ছেন এগ্রিকালচার ইঞ্জিনিয়ার ভদ্রলোক, ব্যারিস্টার আমিনুল হক সাহেবের ছোট ভাই, ইমিডিয়েট ছোট। আমরা তো আশা করি উনি যে বল আপনি আপনি হ্যাঁ, এটা সবাইকে ঐক্যবদ্ধ করে আপনি এই এই প্রজেক্ট, আপনারা যারা রাজশাহী জেলা বিএনপির নেতৃবৃন্দ আছেন, তারা সবাইকে ঐক্যবদ্ধ করে এই প্রজেক্টটাকে আপনারা ইনশাল্লাহ সাফল্যমণ্ডিত করবেন। আর আগামী দিনে যদি বিএনপি ইনশাল্লাহ আহ জনসমর্থন নিয়ে দায়িত্বে আসতে পারে, তাহলে হয়তো বা আপনারা এটাকে পরিপূর্ণতা দিতে পারবেন। ধন্যবাদ বিশ্বনাথ এই দাদা। আমরা বার্তাটা আবার কাইন্ডলি আমি একটা কথা বলি, এই বার্তাটা আপনি আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয়, যিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কান্ডারি, উনার কাছে এই বার্তাটা একটু পৌঁছে দিবেন, যেন উনার মাথায় এই বার্তাটা থাকে উত্তরবঙ্গের জন্য। ইনশাল্লাহ ইনশাল্লাহ আমাদের আমাদের জনাব আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান নিশ্চয়ই আপনাকে শুনছেন। আর আহ, আপনার মাধ্যমে আপনার মাধ্যমে ইনশাল্লাহ সে এই মেসেজটা পাবেন এবং সময়োপযোগী সিদ্ধান্ত সে নেবেন। এই পর্যায়ে আমাদের সাথে এই পর্যায়ে আমি অধ্যাপক ডক্টর মোহাম্মদ এনামুল হক, মনোবিজ্ঞান বিভাগ, রাজশাহী বিশ্ববিদ্যালয়। স্যারকে, স্যার শুনতে পাচ্ছেন আমাকে? হ্যাঁ, শুনতে পাচ্ছি। স্যারকে যেহেতু শিক্ষা শিক্ষক পেশায় তিনি আছেন, তো আমরা জানি এডুকেশন ইজ দ্য ব্যাকবোন অফ এ নেশন। শিক্ষা জাতির মেরুদণ্ড। রাষ্ট্র কাঠামো মেরামতের 31 দফা যে রূপরেখা আমাদের, তো সেখানে নলেজ বেসড এবং নিড বেসড এডুকেশনের কথা বলা হয়েছে, অর্থাৎ জ্ঞান ভিত্তিক এবং চাহিদা ভিত্তিক শিক্ষার উপর গুরুত্ব আরোপ করা হয়েছে। সেক্ষেত্রে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে কিভাবে জ্ঞান ভিত্তিক, চাহিদা ভিত্তিক, নীতি নৈতিকতা ভিত্তিক আলোকিত মানুষ গড়ার জন্য যে শিক্ষা, সেই ব্যবস্থা আমরা চালু করা যায়। ধন্যবাদ সঞ্চালক মহোদয়কে, এবং আমাদের আলোচনায় উপস্থিত আছেন বিশ্বনাথ দাদা এবং গোলাম মোস্তফা মামুন এবং দর্শকবৃন্দ, সকলকে
আমি আমার সালাম ও শুভেচ্ছা জানাচ্ছি। আমরা জানি রাজশাহী আসলে শুধু কৃষি ভিত্তিক অঙ্গন নয়, রাজশাহীকে বলা হয় শিক্ষানগরী। এর কারণ যখন একেবারে গ্রাম অঞ্চল, চাঁপাইনবাবগঞ্জের আদিনা ফজলুল হক কলেজ 1938 সালে প্রতিষ্ঠিত হয়েছে, যখন হয়তো চাঁপাইনবাবগঞ্জ শহরেও কোনো কলেজ হয়নি। এখানে মেডিকেল কলেজ, ইঞ্জিনিয়ারিং, এখন সবই ইউনিভার্সিটি, ইঞ্জিনিয়ারিং কলেজ ছিল, পিটিআই স্যার ছিল। আমি একটু আপনাকে ইন্টারাপ্ট করি। এখানে আমাদের এই যে 25 দফায় কিন্তু আমাদের এখানে গবেষণামূলক শিক্ষার কথা বলা হয়েছে। এখানে হচ্ছে শিক্ষার সাথে আমাদের প্রশিক্ষণের কথা বলা হয়েছে। বলা হয়েছে। হ্যাঁ, আমাদের হচ্ছে ক্রিয়ার যে উন্নয়ন, সবাই যে ফার্স্ট সেকেন্ড থার্ড হবে এমন কথা নাই। এবং জাতীয় সংস্কৃতিতে শিক্ষা প্রতিষ্ঠানের ভূমিকার কথা বলা হয়েছে। এবং 5% জিডিপির বাজেটের 5% অর্থ বরাদ্দের কথা বলা হয়েছে। Right. তো এখানে আমি সরাসরি চলে আসি যে শিক্ষা যে অব্যবস্থাপনা গত 17 বছরে ঘটেছে, আসলে পুরোপুরি আমি যদি বলি যে আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের 19 দফা, পরবর্তী পর্যায়ে 27 দফা, ফাইনালি হচ্ছে 31 দফা, সব দফা আমার মনে হয় নেটে একটু সমস্যা হচ্ছে। ডক্টর এনামুল হক স্যার, আপনি শুনতে পাচ্ছেন আমাদের? প্রফেসর ডক্টর এনামুল হক স্যার, আপনি কি আমাদের শুনতে পাচ্ছেন? ওনার নেটে বোধহয় প্রবলেম হচ্ছে। স্যারের মনে হয় নেটের প্রবলেম হচ্ছে। স্যার কি আমাদের শুনতে পাচ্ছেন? স্যার মনে হয় সংযোগটা একটু মনে হয় বিচ্ছিন্ন হয়ে গেল। স্যার কি আমাদের শুনতে পাচ্ছেন? আচ্ছা স্যার, আস্তে আস্তে তাহলে আমরা স্যার যখনই আমাদের সাথে সংযুক্ত হবেন, আমরা স্যারকে সংযুক্ত করে আমরা শিক্ষা নিয়ে স্যারের কাছ থেকে স্যারের মূল্যবান বক্তব্য আমরা শুনবো। এই পর্যায়ে এই পর্যায়ে আমরা আলোচনার জন্য আহ্বান জানাচ্ছি মোহাম্মদ গোলাম মুস্তফা মামুন, সদস্য, রাজশাহী জেলা বিএনপি। ভাই, আপনাকে স্বাগতম। আপনি, আমরা জানি আপনি রাজনীতির পাশাপাশি আপনার একটা পেশাগত পরিচয় আছে। যেহেতু আপনি জানি যে আপনি পেশাগতভাবে একজন সাংবাদিক, তো বিএনপির রাষ্ট্র কাঠামো সংস্কারের 31টি দফার 12 নম্বরে 12 নম্বর দফায় সংস্কারের আপনার মিডিয়া সংস্কারের কথা বলা হয়েছে, গণমাধ্যম সংস্কারের কথা বলা হয়েছে। সুপ্রিম কোর্টের সাবেক বিচারপতি, মিডিয়া সংশ্লিষ্ট পেশাজীবী, বিজ্ঞ ও অভিজ্ঞ মিডিয়া ব্যক্তিদের সমন্বয়ে মিডিয়া কমিশনের কথা বলা হয়েছে, যেখানে আপনার আইসিটি অ্যাক্ট 2006, সন্ত্রাস বিরোধী আইন 2009 এর প্রয়োজনীয় সংশোধনের কথা বলা হয়েছে, স্পেশাল পাওয়ার অ্যাক্ট 1974, ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট 2018 সহ মৌলিক মানবাধিকার হরণকারী সকল যে কালো আইন, এগুলোকে বাতিলের কথা বলা হয়েছে। এগুলো নিয়ে একটু বিশদভাবে আপনার কাছ থেকে শুনতে চাই। ভাই, আমি গোলাম মোস্তফা মামুন। আমার রাজনৈতিক পরিচয়টা আমি পুরোপুরি দিই। শুনতে পাচ্ছেন কি? জি জি, শুনতে পাচ্ছি। দাদা শুনতে পাচ্ছেন? আপনি বলেন, আমরা শুনতে পাচ্ছি।
মামুন ভাই, আমরা শুনতে পাচ্ছি। মামুন ভাই, গোলাম মুস্তফা মামুন সাহেব, সদস্য, রাজশাহী জেলা বিএনপি, হ্যালো, আহ্বায়ক সদস্য, রাজশাহী জেলা বিএনপি। তোমরা শুনতে পাচ্ছেন? জি জি, শুনতে পাচ্ছি। রাজশাহী জেলা বিএনপি বর্তমানে জেলা বিএনপি আদার্স অনেকগুলোই সামাজিক অর্গানাইজেশনের সাথে জড়িত। আমার অত্যন্ত গুরুত্ব আমরা হ্যালো হ্যালো জি জি, এখন আমরা শুনতে পাচ্ছি, আপনি বলেন, আচ্ছা, আমরা শুনতে পাচ্ছি। 2024 সালের যে হিসাব আছে তাতে প্রায় 10 বছরে আপনার 26 জন মতো গণমাধ্যম কর্মীকে হত্যা করা হয়েছে এই ফ্যাসিবাদ সরকারের আমলে। আবার জাতিসংঘের যে বিভিন্ন সেলের যে তথ্য তাতে প্রায় 33 জন, কিছু গরমিল আছে। তো আর ডিজিটাল অ্যাক্টে বাংলাদেশে আপনার প্রায় 451 জন গণমাধ্যম কর্মীর বিরুদ্ধে মামলা হয়েছে। 451 গণমাধ্যম কর্মীর বিরুদ্ধে মামলা হয়েছে এবং 97 জন গণমাধ্যম কর্মী এই বিগত ডিজিটাল অ্যাক্টের আওতায় গ্রেপ্তার হয়েছিল। তো এটা ফ্যাসিবাদ সরকারের একটি বড় ধরনের গণমাধ্যমের উপরে একটি বড় ধরনের বলা যায় যে ফ্যাসিবাদী একটা কর্মকাণ্ড, যেটা বাংলাদেশেই সম্ভব। হ্যাঁ, পৃথিবীতে কোথাও এ ধরনের গণমাধ্যমদের স্বাধীনতা হরণ করে গণমাধ্যমকে গলা চিপে ধরে তাদের বিরুদ্ধে ডিজিটাল অ্যাক্টে মামলা করে যেভাবে তাদেরকে নিয়ন্ত্রণ করা হয়েছিল, যার কারণে সারা বাংলাদেশের মানুষ প্রকৃত তথ্য থেকে অনেক দূরে সরে গেছে। এখন আমরা সেটাকে আমরা যদি সরকারের ফ্যাসিবাদ হিসাবে ধরি, আর পাশাপাশি যদি আরেকটু আমরা নিজেদের সমালোচনা করি, তাহলে এই গণমাধ্যমের কিছু সাংবাদিক আছেন যারা গণমাধ্যমের সিনিয়র সাংবাদিক হিসেবে নিজেদেরকে প্রতিষ্ঠিত করেন, পরিচয় দিয়েছিলেন গত সরকারের আমলে। তারা কিন্তু কিছু সাংবাদিক গত সরকারের তল্পিবাহক ছিল এবং তারা কিন্তু এই সরকারকে দিয়ে ষড়যন্ত্র করে জাতীয়তাবাদী আদর্শ এবং নিরপেক্ষ সাংবাদিক যারা ছিলেন তাদেরকেই কিন্তু বেছে 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 এই পাশাপাশি তারা সরকারের দালালি করে বিপুল অর্থের সম্পদের মালিক হয়েছেন। আপনারা দেখবেন যে তিনজন সাংবাদিক, আমাদের মুন্নি শাহ, তারপরে যে ফারজানা রূপা, শাকিব, এরা কিন্তু এখন জেলে। কেন? আরো 25 জন সাংবাদিকের আইডি কার্ড বাতিল করা হয়েছে, তার অ্যাকুজিশন কার্ড বাতিল করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে দুদকে তদন্ত চলছে। তা আমি মনে করি 25 জন না, এর সংখ্যা আরো বাড়বে। কারণ সারা বাংলাদেশে গণমাধ্যম কর্মীদের মধ্যে কিছু অংশ যারা এই ফ্যাসিবাদের সকল অপকর্মে, সকল নির্যাতন, গুম, বিরোধী দলকে দমন নিপীড়ন এর সহযোগিতা করেছে এবং তাদের অনৈতিক অর্থ তারা গ্রহণ করেছেন এবং তারা এখনো তাদের বিরুদ্ধে কোনো এক এখনো তাদের বিরুদ্ধে কোনো যথাযথ ব্যবস্থা নেওয়া হয়নি। এক এটাই আমার প্রশ্ন যে 25 তারিখ এই জুলাই 5 আগস্ট, জুলাইয়ের পরে যে জুলাই আন্দোলন এবং 5 আগস্ট যে বাংলাদেশ যে ছাত্র জনতার এবং 15 বছরের বিরোধী দলের, বিশেষ করে বিএনপি সহ বিএনপি এর সাথে সমমনা দল নিয়ে যে একটা রাজনৈতিক আন্দোলনের প্রেক্ষাপট তৈরি হলো এই ফ্যাসিবাদ সরকারের বিরুদ্ধে, তারই ফলপ্রসূ একটি প্রেক্ষাপট আমরা পেলাম জুলাই মাসের আন্দোলন এবং 5 আগস্ট যে বিপ্লবের মধ্য দিয়ে একটি বিপ্লব ঘটলো, তাতে ফ্যাসিবাদ সরকার পালাতে বাধ্য হলো। কিন্তু ফ্যাসিবাদ সরকার এই দেশ থেকে পালিয়ে গেল, কিন্তু ফ্যাসিবাদের যে দোসর যারা যারা ফ্যাসিবাদকে সবচেয়ে বেশি তাদের অপকর্মকে ঢেকে দিয়ে তাদের মিথ্যা উন্নয়ন
এবং তাদের লুটপাটের নিউজ না করে তাদের এই ফিতা কাটা নিউজ গুলো তারা বড় বড় করে হাইলাইট করে প্রচার করেছেন, বিশ্ববাসীকে জানিয়েছেন এই সরকার মেগা প্রজেক্ট নিয়েছেন, মেগা প্রজেক্ট এ আছে সে আছে দিয়ে যে যারা প্রচার করলেন, বিশেষ করে টিভি চ্যানেল, আমি নাম বলতে চাচ্ছি না, কিছু চ্যানেল এখনো বহাল তবিতে বীর দর্পে তারা কার সাথে লিয়াজো করে, কোন ফ্যাসিবাদের দোসরদের সাথে লিয়াজো করে যে তারা এখনো টিকে আছে, তাদেরকে চিহ্নিত করা উচিত, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া উচিত। আমি অপরাধ করব, আমি সকল অপকর্মের সুযোগ সুবিধা গ্রহণ করব, তাহলে আমি সেই অপরাধের হতে হবে, না হলে তো বাংলাদেশে এই অপরাধীদের সংখ্যা দিনে দিনে আরো ডেসপারেট হয়ে আনতে হবে। বিচার কি হবে সেটা বিচারক বুঝবেন, কিন্তু আইন প্রয়োগকারী সংস্থা যারা আছেন, দুদক আছেন, আরো যারা তারপরে প্রেস কাউন্সিল আছেন, তারা কিন্তু এই বিষয়টা নিয়ে কেন যেন এটি নীরব ভূমিকা পালন করছেন। এখন আমরা কি বলতে পারি যে শস্যের মধ্যে ভূত ঢুকে গেছেন? সেই ভূত তাড়াবে কে? আমরা বলতে চাই এই ইউনূস সরকারকে, যে ইউনূস সাহেব শুধু বাংলাদেশের গর্ব নয়, ইউনূস সাহেব কিন্তু আন্তর্জাতিক সম্পন্ন, এবং আমরা অহংকার করি তার মধ্যে ইউনূস সাহেব মানুষের অনেক চাওয়া পাওয়া, বাংলাদেশের মানুষের তাদের ভবিষ্যৎ স্বপ্ন দেখে, তাদের ড্রিম দেখে যে এই ইউনূস সাহেব অন্তত একটি এমন একটি সরকার উপহার দিবে আমাদেরকে, এমন একটি রাষ্ট্র উপহার দিবেন, এমন একটি কর্মকাণ্ড উনি জাতির কাছে রেখে যাবেন যে কর্মকাণ্ডে বাংলাদেশের 50 বছরের মানুষ আর সাহস পাবে না। পদ্মা সেতুর 18,000 কোটি টাকা, 20,000 কোটি টাকা, 45,000 কোটি টাকা নিয়ে যাবে, আর ওই মেট্রো রেলের লক্ষ লক্ষ কোটি টাকা তারা বিদেশে পাচার করবে। এইভাবে যত বাংলাদেশে মেগা প্রজেক্ট হয়েছে, রূপপুরের টাকা তারা পাচার করলো, এগুলোর কিন্তু এই যে বালিশ কেলেঙ্কারির কথা কিন্তু আমরা শুনেছি, কিছু মিডিয়া সামাজিক যোগাযোগ মাধ্যম এটা তো সক্রিয় আমরা ছিল বলে আসবো কিন্তু। হম। গোলাম মোস্তফা মামুন সাহেব, আমরা এটা তো আসবো, কিন্তু হ্যাঁ। আমাদের আমাদের 31 দফার, আমাদের যে 12 দফায় যে আমাদের মিডিয়া কমিশনের কথা বলা হয়েছে, সেক্ষেত্রে কিছু বলেন আপনি। আচ্ছা, ধন্যবাদ। মিডিয়া কমিশন তো এটা তো খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়, এবং আমরাও চাই মিডিয়া কমিশনটা তৈরি হোক। মিডিয়া কমিশন তৈরি হয়ে এই মিডিয়া যারা আপনার 451 জনের বিরুদ্ধে মামলা হলো, আপনার 97 জন জেল খাটলো, তারপরে অনেকেই মিথ্যা মামলা, বিশেষ করে 5ই আগস্ট যে আন্দোলনে 5 জন সাংবাদিক এই ফ্যাসিবাদ সরকারের বুলেটের আঘাতে তারা নিহত হলেন, বিভিন্নভাবে নিহত হলেন। এদের আত্মার মাগফিরাত কামনা করি, এবং এদের আত্মার শান্তির জন্য কিন্তু এই মিডিয়া কমিশনটা অত্যন্ত জরুরি। না হলে আজকে ধরেন এই যে বিভিন্ন মিডিয়ার অফিসগুলো আজকে কর্পোরেট কোম্পানিতে পরিণত হয়েছে, এবং কর্পোরেট কোম্পানির মালিকরাই আজকে মিডিয়া হাউস গুলো কিন্তু তারা নিয়ন্ত্রণ করছে, যার কারণে সাংবাদিকরা কিন্তু ওই কর্পোরেট হাউসের কাছে জিম্মি হয়ে আছে। এই জিম্মি থেকে বের করতে হলে তাদের কলম যোদ্ধাদেরকে কলমের স্বাধীনতা দিতে হবে। এই স্বাধীনতা দেওয়ার জন্য যারা যারা এই তাদেরকে নিয়ন্ত্রণ করেছে, এই মিডিয়া কমিশন তাদেরকে বিচার করবে, এটা আমি মনে করি। আর পাশাপাশি আজকে সাংবাদিকদের নীতি নৈতিকতা যে নষ্ট হয়ে যাচ্ছে, এটার একটি কারণ হচ্ছে এই কর্পোরেট কোম্পানিগুলা, মিডিয়া হাউস গুলো তাদের সঠিক বেতন দেয় না, তাদের সঠিক মানে ইনকাম যেটা হওয়া দরকার একটা মিডিয়া হাউস থেকে, সেটা হয় না, যার কারণে ইয়েলো জার্নালিজমটা আজকে বিদ্যমান হয়ে যাচ্ছে এবং তার সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। এবং এই অনলাইন গুলোকে কিন্তু এই মিডিয়া কমিশনের আওতায় নিয়ে এসে অনলাইন গুলোকে নিয়ন্ত্রণ করা উচিত। এখন এত ব্যাঙ্গেজ ছাতার মতো অনলাইন পত্রিকা, অনলাইন ভার্সন তৈরি হয়ে গেছে, এটা কিন্তু সমাজের জন্য একটা বিড়ম্বনাও তৈরি হয়ে যাচ্ছে। এবং তারা কিন্তু এটা মানে আন্ডারহ্যান্ড যেটা বলা হয় আমরা, এই জার্নালিজমে তারা কিন্তু লিপ্ত হয়েছে। কারণ আসলে তো এই জগতে কোনো বেতন নাই, এই জগতে তেমন কোনো সম্মান নাই, কিন্তু এই একটা কার্ড অনেক মূল্যবান। যার কাছে কার্ড আছে সে মনে করছে আমি আপনি আহ, কি আপনি আপনি কি এটা বিশ্বাস করেন যে আইসিটি অ্যাক্ট 2006, তারপর সন্ত্রাস বিরোধী আইন যেটা 2009 এর প্রয়োজনীয় সংশোধন, এবং স্পেশাল পাওয়ার অ্যাক্ট 1974, ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট 2018, এগুলোর যদি আপনার এই কালো আইনগুলো যদি আপনার এই দুইটা যে কালো আইন, এগুলোর যদি আপনার হচ্ছে বাতিল করা হয়, তাহলে কি আপনার কিছুটা হলেও কি আপনার মিডিয়া আপনার অবমুক্ত হবে, না, স্বাধীনতা এটা ফিরে তো পাবে?
এই কালো আইন তো এই স্বাধীন দেশে রাখাই যাবে না। দ্বিতীয় স্বাধীনতা 5ই আগস্টের পরে এই কালো আইনের কার্যকারিতা আমি মনে করি যে না থাকাটা সবচেয়ে। এবং বিএনপি বিএনপি আমার মনে হয় যে বিএনপি যারা থিঙ্ক ট্যাঙ্কস আছেন এবং বিএনপির এর জাতীয়তাবাদী যারা সাংবাদিক ফোরাম আছেন, বিএনপি আরইউজ যে একটা সাংবাদিক ফোরাম আছেন, আমরা বারবারই এটা দাবি করি যে এই কালো আইন বাতিল করতে হবে। কালো আইন বাতিল করে একটি সংস্কারের মাধ্যম দিয়ে গণমাধ্যম সংস্কার কমিশন করে সেইখানে আমরা বিচার বিবেচনা। আমি অপরাধ করতে পারি, একটা সাংবাদিক কর্মী সে অপরাধ করতে পারি, সে অপরাধের জায়গা হতে হবে আমার লেভেলে, আমার ঘরানায়। এটা ওই চোর ডাকাতের মতো তো আমরা না, যে চোর ডাকাতের মতো আমাদেরকে ব্যবহার করবে, এটা হতে পারে না। কাজে আমরা জাতির বিবেক, সমাজের বিবেক, আমাদের সাথে বিবেক বর্জিত কোনো কাজ করতে দেওয়া যাবে না, এটা বাতিল করতে হবে আমাদের। আমরা অপরাধ করলে আমরাও আইনের ঊর্ধ্বে নয়, কিন্তু বাট এটা কমিশনের মাধ্যমে আমাকে চিহ্নিত করে আমাকে শাস্তি ব্যবস্থা আপনি তো করতে হবে। একজন রাজনীতিবিদের বাইরে, আপনি তো একজন পেশাগত একজন সাংবাদিক। সেক্ষেত্রে কি আমাদের 31 দফার যে আমাদের প্রস্তাবনার যে আমাদের মূল উদ্দেশ্য, যে আমাদের আজকের টকশোর মূল উদ্দেশ্য, সেটা হচ্ছে যে তৃণমূল পর্যায়ে, প্রান্তিক পর্যায়ে, জাতীয় থেকে প্রান্তিক পর্যায়ে এই মেসেজ গুলা, এই প্রস্তাবনা গুলা সবার মধ্যে ছড়িয়ে দেওয়া, সবাইকে সচেতনতা ক্রিয়েট করা। সেক্ষেত্রে কি আপনি আপনার জায়গা থেকে সাংবাদিক যারা আপনার ফ্র্যাটার্নিটি আছেন তাদেরকে কি আপনি পৌঁছে দিচ্ছেন? ধন্যবাদ। আপনি আমার ফেসবুক আইডিতে, আমি গতকালকেও সাংবাদিকদের একটি কাউন্সিল ছিল, সেটা হচ্ছে বাংলাদেশ সাংবাদিক সংস্থা, রাজশাহীতে এটা ইনারা করেছেন। আমি সেই কাউন্সিলে স্পষ্ট করে বলেছি যে সাংবাদিক হচ্ছে, যেমন আমার সাংবাদিকতা কিন্তু পেশা না, আমার সাংবাদিকতা কিন্তু নেশা। আমি ওই জায়গা থেকে কিন্তু আমি বলেছি যে সাংবাদিক ভাইদেরকে অনুরোধ করব যে আপনারা দয়া করে এই সাংবাদিক পেশাটাকে মুখ্য পেশা হিসেবে নিয়েন না। কারণ সাংবাদিক মানে যেগুলো হাউস আছে তারা সঠিক বেতন দিতে পারে না। আপনারা এই বেতন নিয়ে সংসার চালাতে পারবেন না, ছেলে মেয়ে লেখাপড়া করাতে পারবেন না। তখন কি হবে? বিশেষ করে স্থানীয় পর্যায়ে, এই ইউনিয়ন পর্যায়ে, থানা পর্যায়ে, জেলা পর্যায়ে যে যারা সাংবাদিক আছে, তাদের অবস্থা অত্যন্ত করুণ এবং তারা অনেক দুর্দশার মধ্যে থাকে। তারা তখন অনেকেই ইয়েলো জার্নালিজমের জন্য দিকে ধাবিত হচ্ছে, যেটা আমাদের নীতি নৈতিকতা বিরোধী এবং আমাদের আদর্শগত আমরা এটা বিরোধী হয়ে যাচ্ছে। আমি এটা তাদেরকে খুবই মোটিভেট দুঃখজনক, করার চেষ্টা করছি, খুবই দুঃখজনক আমাদের তাদেরকে আমি জন্য। অ্যাওয়ারনেস করার চেষ্টা করছি। ধন্যবাদ মোহাম্মদ গোলাম মোস্তফা মামুন সাহেবকে। আমরা আমরা কি ডক্টর মোহাম্মদ এনামুল হক স্যারকে আমরা কি পেয়েছি? স্যার কি আমাদের সাথে যুক্ত হয়েছেন? ডক্টর মোহাম্মদ এনামুল হক, অধ্যাপক মনোবিজ্ঞান বিভাগ, রাজশাহী বিশ্ববিদ্যালয়। স্যার কি আমাদের সাথে যুক্ত হয়েছেন? দুঃখিত, আমরা স্যারকে সংযুক্ত করতে পারছি না। আমরা আবারও চলে যাচ্ছি জনাব বিশ্বনাথ সরকারের কাছে, সদস্য সচিব, রাজশাহী জেলা বিএনপি। দাদা ওই লালটাকে করে, ওই লালটাকে করে। দাদা কি শুনতে পাচ্ছেন আমাদেরকে? হ্যাঁ, শুনতে পাচ্ছি। দাদা, আমরা এবার জানতে চাবো, আমরা জানি আপনি একসময় আপনি একজন শিক্ষকতা পেশার সাথে আপনি জড়িত ছিলেন, আপনি অধ্যাপক ছিলেন। তো আমরা জানি যে সুশিক্ষিত প্রশিক্ষিত কর্মীর বিকল্প নাই। হ্যালো, সেক্ষেত্রে স্যার শুনতে পাচ্ছেন? আমাকে কি শুনতে হ্যাঁ, পাচ্ছেন আপনি? হ্যাঁ, শুনতে হ্যালো, পাচ্ছি। এনামুল সাহেব চলে এসছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জি, আহ ঠিক আছে দাদা, শুনি। তাহলে বিশ্বনাথ দাদাকে আমরা একটু পরে ডাকছি, জি, বিকজ রাইট, প্রথম এপিসোডের কাজ হচ্ছে, প্রথম এপিসোড চলছে। So আমরা ডক্টর এনামুল হক স্যারকে দিয়ে এই এপিসোডটা শেষ করে আমরা দ্বিতীয় এপিসোডে চলে যাব। জি। হ্যাঁ, আমি যেটা স্যার, বলছিলাম, আপনি আপনি 25 দফায় ছিলেন, হ্যাঁ, শিক্ষা। শিক্ষা। তো জি স্যার। শিক্ষার ক্ষেত্রে যেটা আমরা বুঝি যে বিশেষ করে 31 দফার যে এই দফা, এখানে ডক্টর এনামুল হক স্যারকে দিয়ে এই এপিসোডটা শেষ করে আমরা দ্বিতীয় এপিসোডে চলে যাব। আমি যেটা
স্যার ছাড়া যারা আছেন সবাই হচ্ছে মিউট করবেন। হ্যাঁ, হ্যাঁ, শোনা যাচ্ছে তো আমাকে? হ্যাঁ স্যার, শোনা যাচ্ছে। হ্যাঁ। তো দেশবন্ধু টুটু বিশেষ করে মেধা ভিত্তিক আহ, দেশ গঠন করার আহ, এবং জাতি গঠন করার চেষ্টা করেছিলেন। সেইখানে কেন এক্সাম্পল দিচ্ছি, যে আফ্রিকায় মাল্টি ডাইমেনশনাল কালচারাল যে গোষ্ঠী, তাদেরকে একসাথে করেই, অর্থাৎ যেটা আমরা রেইনবো বলে আখ্যায়িত করছি, সেই প্রথাটা ওই সময় থেকে চালু হয়েছে। আমার মনে হয় একদিন বক্তব্য শুনছিলাম ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের, সেক্ষেত্রে এই কথাটা উঠে এসেছে। আমরা মূলত যারা সবাইকে, বিশেষ করে বাংলাদেশে বিশ্ববিদ্যালয় গড়ার কারখানা তৈরি করেছিল গত সরকার, যত্রতত্র বিশ্ববিদ্যালয় গড়ে তুলেছিল, যেখানে বিজ্ঞান ভিত্তিক বা গবেষণামূলক কোনো বিশ্ববিদ্যালয় গড়ে তুলতে পারেননি বা ব্যর্থ হয়েছেন। সুতরাং আহ মেধাভিত্তিক আমরা যদি দুইটা শ্রেণীতে ভাগ করি, একটা ডিমান্ড বেসড, তাহলে আমরা কিছু যারা বিশ্ববিদ্যালয়ে পড়ার মতো যোগ্যতা রাখে না বা কোনো রকমে একটা ডিগ্রি নেওয়ার জন্য ভর্তি হয়, সেই সকল তাদেরকে ম্যাক্সিমাম ইন্টারমিডিয়েট পাস করার পর বিভিন্ন ধরনের, যেমন ডিজিটালাইজড অনেকগুলো টেকনোলজি আছে, সেই টেকনোলজিকে প্রশিক্ষণ দেওয়া, টেক্সটাইল কলেজ, ভোকেশনাল কলেজ, তারপর টেক্সটাইল ইন্ডাস্ট্রি, আইসিটি, এগুলো যদি প্রশিক্ষণ দেওয়া হয়, তাহলে তারা আন্তর্জাতিকভাবেই কিন্তু উপকৃত হবে। এবং তারা যেমন টেক্সফিলিক্স একটা ই কোম্পানি, আইটি কোম্পানি, তারা দেখি যে অনেক ছাত্রছাত্রী যারা অত বেশি মেধাবী নয়, তাদেরকে দিয়ে অনেক টাকা পয়সা আর্ন করছে, এবং সেই প্র্যাকটিস করে তারাও ফ্যামিলিগতভাবে এবং পারিবারিকভাবে এবং সামাজিকভাবে প্রতিষ্ঠিত হচ্ছে। সুতরাং আমার মনে হয় যে আমাদের দেশে যে সকল জায়গাতে ডিমান্ড আছে, ডিমান্ড বেসড এই প্রশিক্ষণগুলো বা শিক্ষণগুলো দিলে পলিটেকনিকের মতো জায়গাগুলো থেকে তারা শিক্ষা প্রদান করে এই যুব সমাজকে বিভিন্ন জায়গাতে কাজে লাগানো সম্ভব। আর নলেজ বেসড যদি বলি, এত বেশি বিশ্ববিদ্যালয়ের দরকার নাই। আমি একবার ইউনিভার্সিটি অফ মালয়তে একটা সেই সম্পর্কে জানছিলাম, কারণ সেখানে আমাকে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসাবে ওই সময়ে 10-12 বছর আগের কথা বলছি, যে নিয়োগ দেওয়া হয়েছিল। তো সেইখানে দেখলাম যে বিশেষ করে সাইকোলজিতে তারা যে প্রোডাক্ট বের করেন, তারা সারা দেশের বিভিন্ন স্কুল, কলেজ, চিকিৎসালয়, তারপর আর্কিটেক্ট, আর্কিটেক্টের জায়গায়, সবগুলোতে তাদের সেই সাইকোলজিস্ট গুলোকে নিয়োগ করা হয়, এবং তারা প্রয়োজনে কাউন্সিলিং সহ বিভিন্ন ধরনের পরামর্শ দিয়ে থাকে। নট অনলি দ্যাট, আমি আরো সেখানকার গবেষকদের, সেই দেশের সরকারের যে প্ল্যানটা ছিল, যে তারা তাদের আহ, যাদের আহ, গবেষণামূলক গবেষণা কাজ করার মতো ক্যাপাবিলিটি আছে, তাদেরকে বিভিন্ন দেশে, আমেরিকা, কানাডা কিংবা আদার্স কান্ট্রিগুলোতে তাদেরকে পাঠানো হয়, এবং সেখান থেকে তারা পিএইচডি করে আসে, যে কাজটা শিখে আসে তাকে দেশে ফিরতে বাধ্য করা হয়, এবং দেশের উন্নয়নের জন্য সেই আহ, তার যে মডেল, সেই মডেল অনুযায়ী তখন সেই দেশের উন্নয়ন সম্পর্কে সহযোগিতা করে থাকে। সুতরাং সারা বিশ্ব যে দেশ যত উন্নত হয়েছে, আমরা যদি দেখি, উইদাউট রিসার্চ বা গবেষণা কোনো দেশ কিন্তু উন্নয়নের চরম শিখরে পৌঁছাতে পারেনি। সুতরাং বাংলাদেশের ক্ষেত্রে আমি আমি দেখি যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে প্রায় 100 জনের উপরে সায়েন্টিস্ট আছে, কিন্তু তাদের সেই স্যার, ধরনের একটু আপনাকে interrupt করছি। ইনফ্রাস্ট্রাকচার স্যার, নেই। আপনাকে ভিজিবলি দেখা যাচ্ছে না। আমাকে দেখা যাচ্ছে না? না, আপনার কথা শুনতে পাচ্ছি, স্পষ্ট হ্যাঁ শুনতে হ্যাঁ, পাচ্ছি, আচ্ছা clearly আচ্ছা, শুনতে পাচ্ছি। ওটার জন্য না মনে হয়।
অন্য ওখানে ই করা আছে কিনা দেখো। আমি এটা ঠিক করতে বলছি, আমার মনে হয় আমার মেশিনটাতে একটু প্রবলেম হচ্ছে। জি স্যার, আপনি কথা বলেন না, আমরা হ্যাঁ শুনতে হ্যাঁ পাচ্ছি। হ্যাঁ। তো সে কারণে রাজশাহী বিশ্ববিদ্যালয় ইনফ্রাস্ট্রাকচার যদি থাকে এবং সেই ক্ষেত্রে যদি শিক্ষা খাতে এই সায়েন্টিস্টদের জন্য যদি বিভিন্ন ধরনের প্রজেক্ট সরকার আহ, দিয়ে থাকে, দিতে পারেন, তাহলে কিন্তু অবশ্যই অবশ্যই আমার দেশ বাংলাদেশেও আহ, আমার 100-200টা বিশ্ববিদ্যালয়ের দরকার নাই। যারা যারা রিসার্চার এই সকল জায়গাতে রিসার্চ করে তারা দেশকে উন্নয়নের জায়গাতে নিয়ে যেতে পারবে। সুতরাং আমি মনে করি যে ডিমান্ড বেজ আমরা যদি দুইটা ভাগে বিভক্ত করে দিতে পারি, যারা অতি মেধাবী তাদেরকে রিসার্চমূলক কাজে, নো নিড যারা আহ, তার চেয়ে লেস মেধাবী তাদেরকে আমরা বিভিন্ন ধরনের প্রশিক্ষণের মাধ্যমে, শিক্ষণের মাধ্যমে দেশে কাজে লাগাতে পারি। শুধু দেশে যে কাজে লাগাবো তা না, আমরা তাদেরকে জনগণকে আমরা জনসম্পদে রূপান্তরিত করে আমরা বিদেশে তাদেরকে ওয়েল ট্রেন্ড এবং স্কিল্ড পার্সনকে পাঠাতে পারি। আমার এক স্যার, আমাদের স্টুডেন্ট। আমাদের হ্যাঁ জনাব তারেক রহমান বা তার 21 দফা প্রস্তাবনায় বা আমাদের 25 দফায় কিন্তু বলেছেন যে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে আমাদের মেজর বাংলা ইংলিশের পাশাপাশি আমাদের একটা হচ্ছে ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ আমাদের জি ম্যান্ডেটরি থাকবে। থাকবে। হ্যাঁ অবশ্যই সেই ল্যাঙ্গুয়েজ তো থাকতে হবে, না হলে তো তাদের সেই আহ, ইটা আমরা পারবো না, তাদের গবেষণা বুঝতে পারবো না বা সঠিকভাবে করতে পারবো না। আর আরেকটা বিষয় যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এই সুযোগগুলো আছে। অনেক যারা বাহিরে যান, বিশেষ করে আর্মি, র্যাব, পুলিশ, যারা বাহিরে যান আহ, শান্তি মিশনে, তারাও কিন্তু রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এখানে ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজ থেকে আরম্ভ করে বিভিন্ন ধরনের ল্যাঙ্গুয়েজের ট্রেনিং দেওয়া হয় 6 মাসের বা 10 মাসের। কাজেই এইটা করলে হয় কি, যে যখন আমাদের এরা পিস কিপিং যে যান, তখন তারা সেই দেশের মানুষের ভাষা বুঝতে পারেন এবং সঠিকভাবে তাদের কল্যাণের কাজে তারা নিজেকে নিবেদিত করতে পারে। আমি আহ যেটুক আহ, বলতে চাচ্ছিলাম আবারও, যে রাজশাহীতে শিক্ষাঙ্গনের অভাব নেই, কিন্তু এফেক্টিভ আমরা যে ডিমান্ড বেজ বা নলেজ বেজ শিক্ষা প্রতিষ্ঠান আছে সেটা নাই। কাজেই সবগুলোকে আমার এটা অবশ্যই সরকারের সেই ডিমান্ড থাকতে হবে আমাদের কাছে বা মানুষের কাছে, যে তোমরা এই ধরনের কাজ করলে তোমাদের ভবিষ্যৎ সুনিশ্চিত। দ্যাট মিন যে তোমরা ভবিষ্যতে আর বেকার রক্তের অভিশপ্ত জীবন যাপন করতে হবে না। স্যার, অসাধারণ অসাধারণ, আপনার অসাধারণ ভাবে আপনি বিশ্লেষণ করেছেন। আপনার এই বিশ্লেষণ থেকে আমরা যেটা বুঝতে পারলাম যে গবেষণার বেসিক্যালি বিকল্প নাই। সেটা জি আমাদের আহ, শিক্ষা খাতে, আমাদের জাতীয় পর্যায়ে, আমাদের হচ্ছে আপনার আন্তর্জাতিক। আন্তর্জাতিক ভাবে। আমরা কিন্তু গবেষণায় যদি আমরা না আগাতে পারি তাহলে আমরা আন্তর্জাতিক ভাবে আমরা কোনো কম্পিটিশন যেতে পারবো না। যেতে পারবো না। এবং আমাদের আপনার কথা যেটা আমি আমরা আরো বুঝলাম যে অর্থ বরাদ্দের যে ব্যাপারটা সেটা জি আমাদের শিক্ষা খাতে আরো বেশি বাড়াতে হবে। বাড়তে হবে। এবং আমাদের 25 দফায় কিন্তু বাজেটের জিডিপির 5% বাড়ানোর কথা বলা হয়েছে। আমি আপনার কাছে স্যার আবার আসবো। আমরা একটু এখন ফিরে যাব জনাব বিশ্বনাথ সরকারের কাছে, সদস্য সচিব, রাজশাহী জেলা বিএনপি। স্যার, শুনতে পাচ্ছেন আমাদের? হ্যাঁ, আমি শুনতে পাচ্ছি। স্যার, যেহেতু আপনি আপনি রাজশাহী জেলা বিএনপির সদস্য সচিব, সেক্ষেত্রে আপনি আমরা বলতেই পারি আপনি রাজশাহী জেলা বিএনপিকে নেতৃত্ব দিচ্ছেন। সেক্ষেত্রে আপনি অধ্যাপকও ছিলেন, একসময় অধ্যাপনা করতেন, শিক্ষকতা পেশায় ছিলেন। তো আমরা আপনার কাছে জানতে চাচ্ছি যে সুশিক্ষিত ও প্রশিক্ষিত কর্মীর বিকল্প নাই, সেটা আমরা সবাই জানি। সেক্ষেত্রে আপনি যেহেতু রাজশাহী জেলা বিএনপির দায়িত্বে আছেন, সেক্ষেত্রে সুশিক্ষিত ও প্রশিক্ষিত কর্মী গড়তে তৃণমূলে আপনাদের কোনো পদক্ষেপ আছে কিনা? কারণ জানি যে আমরা তৃণমূলে যদি আমরা
প্রশিক্ষিত কর্মী গড়তে না পারি, তাহলে আমরা কিন্তু এই আমাদের যে এই 31 দফা আধুনিক একটা স্বপ্নের বাংলাদেশ বিনির্মাণ, সেটা কিন্তু আমাদের সম্ভব না দাদা। আদাব। সর্বপ্রথম জনমানুষের শিক্ষা বান্ধব, সেটার সমীকরণ করতে গেলে সুশিক্ষিত। সুশিক্ষিত কথাটার অর্থ 100 মূর্খের সাথে স্বর্গে বাস না করে একজন শিক্ষিত মানুষকে নিয়ে নরকে থাকা ভালো। মানে তার বিশেষ করে সে যদি উপকার করতেও না পারে, কিন্তু অপকার করবে না বা ক্ষতি করবে না, এটা হচ্ছে বড় কথা। তো প্রশিক্ষিত শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেব হিজবুল তাহের জাহাজে শেষ সময় 1979 সালে উনি আমাদের কিছু বিশ্ববিদ্যালয়ের শেষ মুহূর্তে পাশ করে বেরিয়েছি, এই সময়ে উনি আমাদেরকে হিজবুল বাহারে উনি জাহাজে করে নিয়ে এই যে আজকে ওনার অতীত চারণ করে আপনি যে কথাগুলো বলছেন, সুশিক্ষিত এবং প্রশিক্ষিত ব্যক্তিদের দ্বারা বিএনপি পরিচালিত হবে, দল পরিচালিত হবে, এটা কিন্তু সেই সময় তিনি কিন্তু আমাদেরকে মানে শিখিয়ে গেছেন। আমরা মাস্টার ডিগ্রি হোল্ডার হলেও মানে তিনি তখন ছিলেন আর্মির গ্রাজুয়েশন করা মানুষ। তো উনি ওনার যে আইকন, বুঝতে পারছি না ওনার যে আইকন, কি ব্যাপার? হ্যালো দাদা, শুনতে আপনাকে পাচ্ছেন? আমরা শুনতে পাচ্ছি, আপনাকে আমরা ভিজিবলি দেখতে পাচ্ছি না। ওইখানে যদি কেউ থাকেন তাহলে হ্যাঁ, দাদাকে একটু হেল্প করেন। দেখতে পাচ্ছেন, আমাকে দেখতে পাচ্ছেন? মামুন আসলো, মামুন। দাদাকে তো আমরা দেখতে পাচ্ছি। হ্যাঁ, আপনি আচ্ছা দেখতে আচ্ছা, পাচ্ছেন? দাঁড়ান, আচ্ছা একটা, হ্যাঁ ঠিকই তো আছে। হুম। আপনার যে কথা বলতে লাগছিলাম, যে আজকে মানে সেই মানে শ্রদ্ধাশীল ব্যক্তি কথা আপনি স্মরণ করিয়ে দিলেন। আমাকে বিশেষ করে, যে উনি মানে সেই সময় বলেছিলেন যে কিছু কর্মশালা তৈরি করা হবে, যে কর্মশালার মাধ্যমে আপনাদেরকেই এই বাংলাদেশ জাতীয়তাবাদী দল সহ সাধারণ তৃণমূল মানুষের জন্য আপনারা যে কাজগুলো করবেন, এই কাজগুলো হচ্ছে তাদেরকে শুধু পলিটিক্যালি ট্রেনিং না, এখানে সকল মানুষের এটিকেট, ম্যানার সবকিছু যাতে তাদের মধ্যে দিয়ে তাদেরকে বিকশিত করা যায়, এবং দেশের মানুষের প্রতি যেন আমাদের দলের তথা আপনাদের প্রতি আস্থা রেখে ওনারা যে সমস্ত কার্যক্রম করবেন, সেগুলো যেন ভুল ত্রুটি হবে তবে কম হবে। এই 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 যে কারণে উনি একটা কর্মশালা বান্ধব প্রত্যেক জেলাতে, সেই সময় তখন ছিল আপনার 19টা জেলা, এই 19টা জেলাতে উনি চেয়েছিলেন যে 19টা বিশেষ করে কর্মশালা থাকবে, সেখানে রীতিমতো আমরা যারা ট্রেনার, আমরা মানে প্রশিক্ষণ দেব। আমাদেরকে কিন্তু উনি প্রথম, তিনিই একমাত্র ব্যক্তি যে উনি আমাদেরকে এই জ্ঞানের আলোকে তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের জ্ঞানবর্তিকা যেন সকল মানুষের হৃদয় যেন স্পন্দন করে,
এই আলোকে তিনি এই কথাগুলো সেই সময় আমাদেরকে বলেছিলেন। তো আমি আপনাদের কাছে দাবি রাখবো, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় যে উদ্যোগগুলো গ্রহণ করেছেন 31 দফা, তার ভিতরে শিক্ষা বান্ধব এইটা অবশ্যই থাকতে হবে। দ্বিতীয়ত একটি কথা বলতে চাই আমি, এই যে কোচিং সেন্টার, শিক্ষকেরা সাধারণত স্কুল কলেজ বিশেষ করে রুয়েটের শিক্ষকেরা সহ যারা কোচিং সেন্টারের নামে বাণিজ্য করে কোটি কোটি টাকার মালিক হচ্ছেন, এটার থেকে বিরত রেখে আমার মনে হয় যে তারা যদি ক্লাসে মনোনিবেশ করেন, আমরা তো শিক্ষা গ্রহণও করেছি, শিক্ষা দিয়েও এসেছি আমি 34 বছর। তো আমার মনে হয় যে সেই মনোনিবেশটা শিক্ষার প্রতি, ছাত্রদের প্রতি ক্লাসে মনোযোগী হওয়া দরকার, এবং পরিবেশটা সেভাবে যদি আবার পুনরায় আমরা তৈরি করতে পারি, তাহলে হয়তো শিক্ষাকে আমরা অনেক দূর এগিয়ে নিয়ে যেতে পারবো। দাদা, আজকে আমার আমার প্রশ্ন, আপনি যেহেতু রাজশাহী জেলা বিএনপি নেতৃত্বে আছেন, তো আপনারা আপনাদের এই প্রশিক্ষিত এবং সুশিক্ষিত কর্মী কর্মীর জন্য কর্মী পাওয়ার জন্য আপনারা কি কোনো কর্মসূচি হাতে নিয়েছেন কিনা বা নিবেন কিনা? এটা ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় নির্দেশ যদিও আমাদের এই ইয়েতে দিয়েছেন, 31 দফার মধ্যে দিয়েছেন। আমরা কেন্দ্রীয় কমিটির থেকে আমরা সেই ধরনের আশ্বাস পেলে, মানে এগুলো চালাতে গেলে বেশ কিছু অর্থায়নেরও প্রয়োজন আছে। যদি দল ক্ষমতায় যায়, তাহলে ওনারা যদি আমাদেরকে সেভাবে সাহায্য সহানুভূতি করেন, তাহলে আমরা কিন্তু এই সমস্ত প্রজেক্টগুলো হাতে নিয়ে আমরা দলের শৃঙ্খলা যাতে আমাদের সুন্দর থাকে এবং ভালো থাকে, যে কারণে আমরা সুশিক্ষিত এবং প্রশিক্ষিত কর্মী বান্ধব বাংলাদেশ জাতীয়তাবাদী দলে আশা করব, এবং সে সে প্রত্যয় আপনার কাছে ব্যক্ত করছি। এটা আগামী দিনে ধরেন যেহেতু আমাদের কথা বলার কোনো স্বাধীনতা ছিল না, আমরা 17 বছর কিভাবে চলেছি, কিভাবে কি করেছি, এটা বলার অপেক্ষা না। আমি ব্যক্তিগতভাবে থানা সভাপতি 2বার ছিলাম, জেলাতেও সহসভাপতি ছিলাম। এইবারে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় আমাকে হয়তো এই দায়িত্ব দিয়েছেন, তবে আমি অ্যাজ এ টিচার হিসাবে আমি কিন্তু এই প্রজেক্ট চালাতে পারবো, এবং এই প্রজেক্ট গ্রহণ করতে পারবো, এবং এই প্রজেক্ট হজম করতে পারবো, এবং এই প্রজেক্ট আমি সুষ্ঠুভাবে পরিচালনার দায়িত্ব উনি যদি আমাদেরকে জেলা ওয়াইজে দেন, আমার জেলাতে আপনি বিশ্বাস করেন আমার যারা সদস্য আছেন তারা প্রত্যেকে কিন্তু ডিগ্রি হোল্ডার। এই যে মামুনের সাথে কথা বলছেন, সেও তো গ্রাজুয়েট ছিলেন এবং জার্নালিস্ট। এছাড়াও আপনার যেগুলো মানে আমার সদস্য আছেন, তারা প্রত্যেকে কিন্তু মাস্টার ডিগ্রি হোল্ডার এবং গ্রাজুয়েট ছেলে। আমার যে স্টাফ সহযোদ্ধা দ্বারা, তাদের দ্বারা আমি এই সমস্ত প্রজেক্টগুলো মানে এত সুন্দরভাবে পরিচালনা করতে পারবো, যেটা আপনাকে ভাষায় আমি প্রকাশ করতে পারছি। এটা করা আমার কাছে কিন্তু কোনো বিষয়ই না, দাদা, কিন্তু আমরা আমাকে বিশ্বাস করি আপনি কেন্দ্রের সাথে সমন্বয় করে আপনি জি জি আপনার জেলায় এই সুশিক্ষিত প্রশিক্ষিত কর্মী গড়ার জন্য আপনি আপনার পদক্ষেপ হাতে নেবেন খুব তাড়াতাড়ি। এই পর্যায়ে দাদা, আমরা আপনার কাছে আবার ফিরে আসব। এই পর্যায়ে আমরা যাব মোহাম্মদ গোলাম মুস্তফা মামুন, আহ্বায়ক সদস্য, রাজশাহী জেলা বিএনপি। মামুন সাহেব, শুনতে পাচ্ছেন আমাকে? মামুন সাহেব, শুনতে পাচ্ছেন?
জি, শুনতে মোহাম্মদ পাচ্ছি, গোলাম বলেন। মুস্তফা মামুন, হ্যাঁ, আহ্বায়ক শুনতে পাচ্ছি, সদস্য, শুনতে পাচ্ছি। রাজশাহী জেলা বিএনপি। জি, আহ আমরা জানি জি, পৃথিবী যা কিছু মহান, অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর। আমরা যে কোনো হুম, সার্থক, যে কোনো সফল কিছুতেই আমরা যেমন পুরুষরা সফল, হুম, সেভাবে আমাদের সামনে বা পিছনে থেকে আমাদের নারীরাও সফল। তো নারীদের এই ক্ষমতায়ন, এই সাফল্য আরো বাড়াতে আমাদের দেশনায়ক তারেক রহমান তার 31 দফা প্রস্তাবনার 24 দফায় নারীর মর্যাদা, সুরক্ষা ও ক্ষমতায়নে যথার্থ পদক্ষেপ গ্রহণের কথা বলেছেন। তিনি বিশ্বাস করেন এবং জি, 31 দফায় তিনি সুস্পষ্টভাবে বলেছেন, অর্থনৈতিকভাবে নারীদের স্বাবলম্বী করতে হবে এবং তাদের ক্ষমতায়নের ব্যবস্থা করতে হবে এবং তাদের মর্যাদা দিতে হবে। সেক্ষেত্রে আপনি জি, যদি একটু ফ্যামিলি কার্ড, যেহেতু সে ফ্যামিলি কার্ডের কথা বলেছেন, সবকিছু হুম। সবকিছু নিয়ে যদি আপনি একটু, আপনার কাছে বিস্তারিত আমরা শুনতে চাই। ধন্যবাদ নাইম ভাই, নোমান ভাই, আপনাকে অনেক ধন্যবাদ। যে রাজনীতিতে রাজনীতিতে শুধু বলবো না, যে নারী ক্ষমতায়ন অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ বিষয়। কারণ নারীদের ক্ষমতায়ন থাকা লাগবে। আমরা নারীদেরকে বিভিন্ন আঙ্গিকে দেখি। প্রথমে দেখি, যেহেতু জন্মসূত্রে আমি এ নারীর পেট থেকেই আমি জন্মগ্রহণ করেছি। আমার মা নারী, আমার বোন নারী, আমার ওয়াইফ নারী, আমার মেয়েও নারী। তা আমার আমার সাথে চারটা নারীর সম্পর্ক: মা, বোন, স্ত্রী এবং মেয়ে। কাজেই নারী অত্যন্ত সম্মানের একটি জায়গা, এবং নারীকে আমরা অত্যন্ত সম্মান করি। এরা মায়ের জাতি, এরা বোনের জাতি। গোলাম মুস্তফা নারীদের মামুন, সেই আমরা আপনাকে পরিমাণ শুনতে ক্ষমতায়ন পাচ্ছি না। আমরা করতে পারি নাই। এটা হচ্ছে রাজনৈতিক এবং ধর্মীয়। শুনতে পাচ্ছেন না? আহ, এখন শুনতে পাচ্ছি, আপনি বলেন। তো আচ্ছা, আচ্ছা। তো আজকে নারীদের যে মান সম্মান আমরা না পাই, তাহলে এই সমাজকে অস্বীকার করা হবে। কাজে নারীদেরকে সম্মান করতে হবে এবং নারীদেরকে ক্ষমতায়ন করতে দিকে আমাদেরকে নজর রাখতে হবে। সেই ক্ষেত্রে যদি রাজনৈতিক ভাষায় বলি, তাহলে আরপি অনুযায়ী কিন্তু আমাদের রাজনৈতিক দলে 33% নারী অংশগ্রহণ, এটা নিশ্চিত করার জন্য 2021 সাল সময় বেঁধে দেওয়া ছিল। পরে এটা এক্সটেনশন করে 2025 সাল, তার মানে এই সালের মধ্যেই আপনার সকল পর্যায়ে নারীদের 33% অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। তো আমরা সংসদও দেখি যে নারী কোটা সংসদ সদস্য আছেন। আবার ইউনিয়ন পরিষদে, তারপরে পৌরসভায় এখানে 3 জন করে, এই পৌরসভায় বিশেষ করে গ্রাম লেভেলে, মানে স্থানীয় পর্যায়ে যে পৌরসভাগুলো আছে, সিটি কর্পোরেশন বাদে, সেই পৌরসভাগুলোতে আপনার 3 জন করে নারী 3টা আসন ওয়ার্ড থেকে নির্বাচিত হন। আবার ইউনিয়ন পর্যায়েও নারীরা সেভাবে নির্বাচিত হন। কিন্তু শুধু সংসদে দেখি আমরা এই যে সংরক্ষিত আসনে নারী নির্বাচিত হন। দলীয় আহ, সংসদ সদস্য যেভাবে নির্বাচন হয়, তাদের কোটা ভিত্তিতে এটা নির্বাচন হয়। আমি মনে করি এই বিষয়, এই জায়গাটায় আমাদের ভাবা দরকার, যে নারীদের সরাসরি নির্বাচনের মাধ্যমে যদি আমরা 33% বলেন তার নিচে এ, যদি আনতে পারি, তাহলে নারীদের কিন্তু একটা ক্ষমতায়ন হয়, রাজনীতিতে নারীদের অংশগ্রহণটা আরো বেশি শক্তিশালী হবে। এটা হলো রাজনৈতিক বিষয়। আর পাশাপাশি শিক্ষা ক্ষেত্রেও দেখেন নারীরা কিন্তু অনেক এগিয়ে আছে। আপনার এসএসসি রেজাল্ট দেখেন, বিশ্ববিদ্যালয়ের যে তালিকাগুলো দেখেন, এখানে বিশ্ববিদ্যালয়ের টিচার আছেন, সেখানে কিন্তু নারীরাই সবচেয়ে অগ্রণী ভূমিকা পালন করছেন। তার মানে নারীরা কিন্তু এখন সারা এই গ্লোবালাইজেশন বিশ্বের নারীরা কিন্তু চরম একটা ক্ষমতার শীর্ষে যাওয়ার একটা প্রতিযোগিতায় তারা কিন্তু অনেক দূরে এগিয়ে গেছে। কিন্তু আমরা সেটাকে মূল্যায়ন করতে হবে, এবং তাদেরকে কোনোভাবেই আহ অবমূল্যায়ন করার কোনো সুযোগ নাই। তো এখন
সেক্ষেত্রে জাতীয় উন্নয়ন প্রক্রিয়ায় নারীর কার্যকর অংশগ্রহণ নিশ্চিত করাও আমাদের একটা লক্ষ্যের মধ্যে, বিএনপি এটি একটি লক্ষ্যের মধ্যে নিয়েছে। নারী এবং শিশুদের এর মানবিক বিষয়গুলো, যুগোপযোগী উন্নয়ন পরিকল্পনা উন্নয়ন বাস্তবায়নের ক্ষেত্রে এবং সংসদের মনোনয়নের ক্ষেত্রে নারীদের যারা যোগ্য তাদেরকে মনোনয়ন দেওয়া হোক। আমি আমি আমার ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেবকে রাজশাহী জেলার পক্ষ থেকে অনুরোধ করব আপনি যেহেতু যে আপনি যেহেতু নারীদেরকে রাজশাহী অংশগ্রহণের জেলা ক্ষেত্রে যাদের বিএনপি যোগ্যতা আছে। আপনি যেহেতু রাজশাহী জেলা বিএনপির একজন মানে নেতৃত্ব দিচ্ছেন এমন একজন আহ, আপনি, তো আমরা that- আমরা আমরা যেটা আপনাকে আহ, বলতে চাই যে নারীর ক্ষমতায়নে যে 24 দফা, সেই 24 দফাকে রাজশাহীর তৃণমূল পর্যায়ে এবং প্রান্তিক পর্যায়ে, হ্যাঁ, সেটাকে পৌঁছে দেওয়ার জন্য আপনাদের কি কি পদক্ষেপ আপনারা নিচ্ছেন? আচ্ছা, ধন্যবাদ। এবং আমরা আপনারা জানেন যে বিএনপি 5% অর্থ বরাদ্দ ওর কথা নারীদের ক্ষেত্রে বলেছেন জিডিপির, মানে মূল বাজেটের। তো সেটি পক্ষে আমরাও জনমত সৃষ্টি করছি। আর আমি ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল বলে একটি অর্গানাইজেশন আছে, আন্তর্জাতিক অর্গানাইজেশন, সেই অর্গানাইজেশনের থেকে নারী ক্ষমতায়নের বিষয়ে কিন্তু অনেকগুলো কর্মসূচি, আমি সেটার মাস্টার ট্রেনার এবং সেটা সিনিয়র ফেলো। তো সেক্ষেত্রে আমি এই রাজশাহী বিভাগের 8টি জেলায় এবং একটি সিটি কর্পোরেশন বগুড়াতে এ, একটা ট্রেনিং সেশন ছিল 2 দিনের। আমি সেখানে কিন্তু প্রত্যেকটা জেলার এই ট্রেনিং সেশন গুলো কিন্তু আমি পরিচালনা করেছি। আমরা নারী ক্ষমতায়নের জন্য নারীর জয় আপনারা সমাজ কি একটি এক্ষেত্রে মহিলা দলকে কি আপনারা যুক্ত করছেন? আচ্ছা, ধন্যবাদ। আমাদের মহিলা দলের সকল পর্যায়ের নেতৃবৃন্দকে আমরা তৃণমূল পর্যায় থেকে বেছে বেছে বহু ট্রেনিং এর ব্যবস্থা করেছি এবং তাদেরকে ট্রেনিং দিয়েছি। আমি নিজে ট্রেনার, আমি নিজে মাস্টার ট্রেনার হিসাবে কিন্তু তাদেরকে অনেকগুলো ট্রেনিং দিয়েছি। আমি এই সপ্তাহে আমার আরেকটি ট্রেনিং সেশন আছে এই নারীদেরকে নিয়ে। আমি এই সপ্তাহে আমি ট্রেনিং সেশন পরিচালনা করব। সেটা হচ্ছে যে নারী ক্ষমতায়ন এবং রাজনৈতিক ক্ষেত্রে দ্বন্দ্ব নিরসন নিয়ে। আমরা নারীদের মধ্যে আবার কিছুটা দ্বন্দ্ব আহ, থাকে, সেগুলো বিষয় নিয়ে কিন্তু আমরা নিরসন করার জন্য একটি ট্রেনিং সেশন রেখেছি। এভাবে কিন্তু আমরা প্রায় আহ, উম, ঘন ঘন আমরা এই সেশন গুলো পরিচালনা করি। আপনি আমার ডায়েরিতে লেখা আছে, আপনি বললে আমি সেটা দেখতে পারবো। আমরা অনেকগুলো ট্রেনিং দিয়েছি এবং সেই ক্ষেত্রে বিএনপির আদর্শ, জাতীয়তাবাদ কি, জাতীয়তাবাদের কর্মকাণ্ড এবং বিএনপির ভবিষ্যৎ পরিকল্পনা, এই যে 31 দফায় যে নারী ক্ষমতায়ন নিয়ে যে এ, বিষয়গুলো দেওয়া আছে, এই শিক্ষা ক্ষেত্রে নারীর মূল্যায়ন তবে এবং সামাজিক ক্ষমতা করতে হবে, এই বিষয়গুলো কিন্তু এখানে সুযোগ নাই যে তাদের আহ ধন্যবাদ। ধন্যবাদ মোহাম্মদ গোলাম মোস্তফা মামুনকে তার অত্যন্ত অত্যন্ত মূল্যবান নারীর ক্ষমতায়নের অত্যন্ত মূল্যবান কিছু বিষয় আমাদের সাথে শেয়ার করার জন্য। আমরা এখন চলে যাব আমাদের প্রিয় শিক্ষক ডক্টর মোহাম্মদ এনামুল হকের কাছে। আমরা স্যারের কাছে আমরা জানতে চাই, আমরা জানি স্যার একজন মনোবিজ্ঞানী। তো আমরা জানি সুস্বাস্থ্যই সকল সুখের মূল। তো রাষ্ট্র কাঠামো মেরামতে 31 দফার রূপরেখার 26 দফায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল সবার জন্য স্বাস্থ্য এই নীতির বাস্তবায়নের কথা বলেছে। সবার জন্য স্বাস্থ্য ও বিনা চিকিৎসায় কোনো মৃত্যু নয়, এই নীতির ভিত্তিতে যুক্তরাজ্যের NHS এর আদলে সার্বজনীন স্বাস্থ্যসেবা ইউনিভার্সাল হেলথ কভারেজ প্রবর্তনের কথা বলেছে। এটা আমাদের দেশে কতটা বাস্তবসম্মত ও ইফেক্টিভ ভূমিকা পালন করবে? এবং যেহেতু আপনি একজন মনোবিজ্ঞানী, প্রান্তিক জনগোষ্ঠী, কৃষক ও প্রাইমারি লেভেলে যে স্টুডেন্টরা আছে তাদেরকে কিভাবে আমরা মানসিক স্বাস্থ্যের উন্নয়ন এই 26 দফার আলোকে আমরা ঘটাতে পারবো, আপনার কাছে একটু বিশ্লেষণ জানতে চাচ্ছি।
স্যার একটু আনমিউট করবেন। আমাদের যেহেতু সাইকোলজিস্ট আমি একজন, বাট নট ক্লিনিক্যাল আর কাউন্সিলিং সাইকোলজিস্ট, এই ক্ষেত্রে আসলে ওভার পপুলেটেড এরিয়া বাংলাদেশ, সুতরাং আমাদেরকে সবসময় সামাজিক, সাংস্কৃতিক, অর্থনৈতিক এই বিষয়গুলোর উপরই গুরুত্ব দিয়েই আমরা তাদের মানসিক, বিশেষ করে স্টুডেন্টদের, শিক্ষার্থীদের মানসিক এবং স্বাস্থ্যগত দুটোই, এই দুইটাকে আমরা বিবেচনায় নিয়ে আসি। আমি কিছুদিন হলো, মাসখানেক হলো, আমি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মেন্টাল হেলথ সেন্টারের ডাইরেক্টর পদে আমাকে নিয়োগ দেওয়া হয়েছে। সে কারণে আমি বিশেষ করে ঢাকা জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ঢাকার কাউন্সিলিং এবং এডুকেশনাল সাইকোলজি ডিপার্টমেন্ট, সেগুলো তাদের চেয়ারম্যান মহোদয়দের সাথে মত বিনিময় করে অলরেডি চলে এসেছি। কেবলমাত্র আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের যে নেতৃত্ব, যে উপদেশনা, তাতে আমি বুঝতে পেরেছি বা আমরা বুঝতে পেরেছি যে বাংলাদেশের তরুণ বা কিশোর, তরুণ, যুব সমাজকে যদি আমরা স্বাস্থ্যগত এবং মানসিক দিক দিয়ে সুষ্ঠুভাবে তাদেরকে না রাখতে পারি, তাহলে দেশের ডেভেলপমেন্ট সম্ভব নয়। আমরা এটুক, যেমনটি আমি একটা এক্সাম্পল দেব, রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে আরম্ভ করে রাজশাহী কলেজ, রুয়েট, মেডিকেল কলেজ, যারা স্টুডেন্ট আছে তাদের আসলে খাবারের মানটা ঠিক মতো হচ্ছে কিনা, যদি না হয়ে থাকে, আসলে পুষ্টিহীনতার অভাবে অনেকগুলোর মধ্যে, যেমন অ্যাংজাইটি, ডিপ্রেশন আসতে পারে। আমাদের আমাদের যে কোনো স্ট্রেসকে তাকে প্রতিহত করার জন্য যে আমাদের শারীরিক দক্ষতা থাকা দরকার বা শক্তি থাকা দরকার, সেগুলো কমে যায়। ফলে আমরা ইদানিং লক্ষ্য করি খুব ইয়াং ছেলেমেয়েরাই হার্ট অ্যাটাক করে মারা যাচ্ছে। এগুলোর পিছনে কারণ কি? বা স্ট্রোক করছে, এগুলোর পিছনে কারণ কি? তো আমরা যেগুলো করব, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যেটা করা হয়েছে, 58টা 62টা ডিপার্টমেন্টের মধ্যে সবগুলোই প্রত্যেক 2জন করে শিক্ষক নিয়ে আমাদের মেন্টাল হেলথ সেন্টারে তাদেরকে ট্রেনিং দেওয়া হয়েছে যে হাউ টু মোটিভ, গিভ মোটিভ টু দেম, মোটিভটা কিভাবে দেওয়া যায়, বা তাদের কোনো প্রবলেম হলে তাদেরকে কাউন্সিলিং করা। তো শুধু কাউন্সিলিং করলে তো হবে না, এর সোর্সটা কি, কোত্থেকে আসছে, আমরা যারা গবেষক, যারা গবেষণা করে থাকি তাদেরকে জানতে হবে, এবং এই সোর্স যাতে আর শিক্ষার্থীদের মধ্যে কোনো ধরনের মেন্টাল প্রেসার বা যেটাকে আমরা স্ট্রেস বলি, কনফ্লিক্ট বলি, ফ্রাস্ট্রেশন বলি, এগুলো থেকে তারা উদ্ধার পেতে পারে। প্রত্যেকটাই একে অপরের সাথে পরিপূরক। কারণ হচ্ছে যে আমরা যদি কোনো নিউট্রিয়েন্টের অভাব ফিল করি, তাহলে আমার অ্যাংজাইটি হবে, আমি দুঃস্বপ্ন দেখব, আমি নেগেটিভ থিঙ্কিং করব। এগুলো কিন্তু একটা সোর্স থেকেই আসে। যদি অর্থনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক নিরাপত্তা না থাকে, আমরা যদি এগুলো থেকে, কোনো আগ্রাসন থেকে আপনি মুক্তি যদি না স্যার পেতে। 1 মিনিট একটু বলেন যে এটাকে আমরা প্রান্তিক পর্যায়ে
আমরা আমাদের প্রান্তিক পর্যায়ে কিভাবে পৌঁছে দিতে পারি রাজশাহী, যেহেতু আমরা জেলা ভিত্তিক অনুষ্ঠানটা করছি, জি, আমাদের আজকের কনসার্ন হচ্ছে রাজশাহী জেলা নিয়ে। এই জেলায় আমরা কিভাবে প্রান্তিক পর্যায়ে পৌঁছে দিতে পারি? আসলে এখান থেকে রাজশাহী বিশ্ববিদ্যালয় এমন একটি বিশ্ববিদ্যালয় যেখান থেকে লিডারশিপ তৈরি হয়। তেমনি এখান থেকে এই লিডারশিপ বা যে লিডার তৈরি হবে তাদেরকে আমরা এখান থেকে কিছু ট্রেন্ড আপ করব। শুধু তাই নয়, আমি এখানে বেশ কিছু ছাত্রের সাথে যোগাযোগ করেছি যে প্রান্তিক এলাকায় বিভিন্ন স্কুল কলেজে যখন তাদের নবীন বরণ কিংবা বিদায় অনুষ্ঠান হয়, তখন আমরা যাদেরকে ট্রেনিং দিব সেই ছাত্ররা গিয়ে এই 31 দফা এবং আমাদের এই যে আহ, স্বাস্থ্যগত এবং মানসিক স্বাস্থ্যগত দুটোই যা এই সম্পর্কে অ্যাওয়ারনেস তাদের মধ্যে গড়ে তোলা যায়। আমরাও অনেক সময় বিভিন্ন জেলাতে বা উপজেলাতে আহ, সেখানে বিভিন্ন উদ্দেশ্যে গিয়ে থাকি। সেখানে সেমিনার, ওয়ার্কশপ, এইসব বিষয়ের মাধ্যমে এই তৃণমূল থেকে আরম্ভ করে সকল জনগোষ্ঠীকে সম্পৃক্ত করা যায়। তবে একটা কথা সত্য যে আজও বাংলাদেশে একেবারে তৃণমূল পর্যায় থেকে আহ, একেবারে সেন্টার পর্যন্ত আমরা দেখি বা জানি যে মানসিক ব্যাপারটাকে সকলেই স্বীকার করতে চায় না, কিন্তু সেটা ঘটে সত্য এবং তার ফলে অপঘাতে অপমৃত্যু হয় কিংবা পঙ্গু হয় কিংবা পিসফুলি কোনো কাজ করতে পারে না। ফলে আমাদের আমরা জানি যে হচ্ছে মানসিক সুস্বাস্থ্যের বিকল্প নাই, কারণ মানসিক সুস্বাস্থ্য না থাকলে একটা সুস্থ স্বাভাবিক জনগোষ্ঠী, একটা সমাজ, একটা দেশ আমরা গড়ে তুলতে পারবো গড়ে না। তুলতে পারবো না। স্যার, আমরা আপনার কাছে আবার আসবো। আপনার খুবই মানে কি বলবো, জ্ঞানগর্ভ আলোচনা আমরা শুনলাম। ইনশাল্লাহ আপনার কাছে আমরা দিস ইজ দ্য লাস্ট সেশন, আমরা লাস্ট সেশনে আছি। তো এই সেশনে আমরা হচ্ছে ফিরে যাব জনাব বিশ্বনাথ সরকারের কাছে, সদস্য সচিব, রাজশাহী জেলা বিএনপি। দাদার কাছে আমরা 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 দাদা শুনতে পাচ্ছেন আমাকে? বিশ্বনাথ হুম। দাদা শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছি আমি। দাদার কাছে আমার যেটা প্রশ্ন, যে আমাদের 31 দফার 16 দফায় আছে ধর্মীয় স্বাধীনতার কথা, যে বিএনপি এবং বিএনপি তথা জাতীয়তাবাদী দল বিশ্বাস করে ধর্মীয় স্বাধীনতার সর্বোচ্চ নিশ্চয়তা প্রদান এবং ধর্ম যার যার, রাষ্ট্র সবার। এই মূলনীতির ভিত্তিতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল তার 31 দফার 16 নম্বর দফাতে গুরুত্ব আরোপ করেছে। যেহেতু আপনি একজন হিন্দু সম্প্রদায়ের মানুষ, অনেক অনেকে এটাকে সংখ্যালঘু বলার চেষ্টা করে, কিন্তু ব্যক্তিগতভাবে আমি এটাকে কখনোই সংখ্যালঘু ভাবি না। কারণ আমরা এবং আমাদের দল, বাংলার জাতীয়তাবাদী দলও কখনো ভাবে না সংখ্যাগুরুর কথা কখনো ভাবে না, বা তারা বিশ্বাস করে না। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিশ্বাস করে আমরা সবাই বাংলাদেশের নাগরিক, আমরা সবাই বাংলাদেশী। যেহেতু আপনি হিন্দু সম্প্রদায়ের হয়েও রাজশাহী বিএনপি নেতৃত্বে আছেন, সেই ক্ষেত্রে এই দফাকে বিএনপি কতটা বিগত সময়ে মূল্যায়ন করে এসেছে এবং এখন করছে এবং ভবিষ্যতে কতটা করবে, এক্ষেত্রে আপনার মন্তব্য জানতে চাই। আদাব, আলোচকবৃন্দ। প্রথম 1975 সনে যখন শেখ মুজিব হত হয়ে যান, পরবর্তী টাইমে ক্রান্তি লগ্নে যখন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেব উনি রাষ্ট্র অলংকৃত করলেন, প্রথম তিনি বাংলাদেশে উনি প্রথম বিভিন্ন ধর্মাবলম্বীর কারণেই বাঙালি জাতীয়তাবাদকে
উৎপাটন করে বাংলাদেশি জাতীয়তাবাদ করেছেন। শুধুমাত্র সংখ্যালঘু সম্প্রদায়ের কারণেই কিন্তু উনি এই বিষয়টা তার কাছে যেন একটি আলোকবর্তিতা হিসেবে পৌঁছে গেছিল। তিনি দেখলেন উপজাতি, আদিবাসী, তারপরে চাকমা, মগ, গারো, খাসিয়া, মুংরু ইত্যাদি সংখ্যালঘু ধর্মাবলম্বী জাতিরা স্বাধীনতার পরে স্বাধীনতার সপক্ষের অবস্থান নিয়েও তারা কিন্তু সামাজিক অধিকার, রাজনৈতিক অধিকার, এমনকি ভোটদানের অধিকার সহ অনেক কিছুর থেকে বঞ্চিত ছিল। এই আলোকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান মহোদয় উনি বাঙালি জাতীয়তাবাদকে মূল উৎপাটন করে উনি বাংলাদেশি জাতীয়তাবাদ সৃষ্টি করলেন। এতে করে আমাদের সম্প্রদায়ের মানুষেরা সকল কিছু অধিকার ফেরত পেল, যা আইয়ুব খান পিরিয়ডেও ছিল না, শেখ মুজিব পিরিয়ডেও ছিল না। একমাত্র শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান মহোদয় আমাদের সংখ্যালঘুদের উপরে এই বিষয়টা ইমপ্লিমেন্ট করে তিনি একটি কথাই বললেন, এদেশে সংখ্যালঘু বলে কোনো জাতি থাকবে না, জাত ভাত এটা আলাদা, ধর্ম আপনাদের ধর্ম আপনারা করবেন এবং আমাদের ধর্ম আমরা করব। এই যে কারণে উনি এই জিনিসটাকে মূল উৎপাটন করে ইসলামিক মূল্যবোধে বিশ্বাসী, বিসমিল্লাহির রহমানের রাহিম সংবিধানের সংযোজন, এমন কিছু কিছু জিনিস জয় বাংলা করে দিলেন, দিয়ে উনি এই সমস্ত জিনিসগুলোকে ইমপ্লিমেন্ট করেছিলেন, যে কারণে তদানীন্তন সময়ে হিন্দুরা, যারা আমরা উপজাতি সম্প্রদায়, সকলে কিন্তু আমরা আমাদের স্বাধিকার, তারপরে স্বাধীনতা সবকিছু কিন্তু আমরা ওনার কাছ থেকে কিন্তু আমরা পেয়েছি। এই বিষয়টা আমি কি ইন্টারাপ্ট করছি আপনাকে, সবসময় একটা প্রোপাগান্ডা চালানো হয় যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল। বলছি আপনাকে, আমি কয়েকদিন আগে আমি রাজশাহী ডিস্ট্রিক্টের, আমাকে নেতা কোনো নির্দেশও দেননি বা সেন্ট্রাল আমাকে কোনো নির্দেশ দেন নাই, আমি নিজে উদ্যোগ নিয়ে 23টা ইউনিট সম্বলিত সকল হিন্দু যারা মানে বৌদ্ধিষ্ণু পরিবার তথা আদিবাসী উপজাতি সম্প্রদায়, এই সকলকে আমি সমন্বয় করে একটা বিশাল হিন্দু সম্মেলন করলাম। এটা বিজন বাবু জানে, ওনাকে জিজ্ঞাসা করেন, এখান থেকে কথা বলেছি। আমার সাথে মধু ছিল, রমেশ ছিল। আমি সেখানে কোনো অন্য ধর্মাবলম্বীকে, অর্থাৎ আপনাদের মানে মতাবলম্বীকে আমি সেখানে সংযুক্তকরণ করি নাই। আমি টোটাল তাদেরকে অ্যাসুরেন্স করেছি, আপনাদের প্রতি যদি কোনো অনাচার হয়, অত্যাচার হয়, অবিচার হয়, তাহলে আমি সমস্ত কিছু থানা যে কমিটিগুলো দিয়েছেন সেই কমিটির মাধ্যম দিয়ে আপনারা আসবেন, আপনাদের গৃহীত ব্যবস্থা আমি অবশ্যই আপনাদের প্রতি সহানুভূতি দেখাবো। এছাড়াও আপনার তাদের যে কোনো কোনো বাড়ি ভাঙচুর হয়েছে, দু একটা, মানে মানে এটা হচ্ছে অনাকাঙ্ক্ষিতভাবে হয়তো দু একটা ছেলে করেছে, কিন্তু সেগুলো প্রমাণ সাপেক্ষে পেলাম যে তারা একটু আওয়ামী লীগ ঘেঁষা ছিল এবং তাদের হয়তো দোকানে আওয়ামী লীগের এমপি টেমপি এসে বসতো, বা থানা পর্যায়ের বড় নেতারা এসে বসতো, বা জেলা পর্যায়ের বড় নেতারা বসতো। এখন
বসার কারণেই হোক আর যে কারণেই হোক, হয়তো দু একটা এরকম বিক্ষিপ্ত ঘটনা রাজশাহীতে, এটা বেশি বেশি কিছু না, হ্যাঁ, স্বল্প। এবং চাকরি বাকরির ব্যাপারে আপনাকে বলি, চাকরি বাকরির ব্যাপারে এখানে বরেন্দ্র কলেজ আছে, সেখানে হিন্দু প্রিন্সিপাল, এখানে মহানগর কলেজ আছে, সেখানে হিন্দু প্রিন্সিপাল, তারপরে আমার তানোরে হিন্দু মুসলমান দিয়ে 16টা প্রিন্সিপালের উপরে কেস দিয়েছিল আমাদের বিএনপির ছেলে পেলে, একটা মিথ্যা সাজানো কেস এগুলো, মানে এরা এখন আওয়ামী লীগ হয়ে গেছে। যার যার কিন্তু ক্রাইম আওয়ামী লীগ যে, রেসপন্সিবিলিটি। হ্যাঁ, আওয়ামী লীগ যে আপনার সবকে খেয়ে ফেলে দিছে, মানে হয় চাকরি করবি, আমি যা বলবো শুনতে হবে, নাহলে তোর চাকরি চলে যাবে। এই যে একটা অব্যবস্থাপনা দেশে এই 17 বছর ধরে, এই শেখ হাসিনা, হ্যাঁ, সাইকেটিস্ট, আমার আমার তো এনামুল ভাই তো সাইকেটিস্ট, মানে সাইকেটিস্টের উপরে লেখাপড়া, তো এই যে সাইকেটিস্ট এই শেখ হাসিনা, ইনি একবারে পরিপূর্ণভাবে এই জ্ঞানটা ওর আওয়ামী লীগে দিয়েছিল যে সবকে আমার দল করতে হবে, ইভেন ডিসি কে আমার দল করতে হবে, ডিসি উঠে বক্তব্য দেয়, এসপি উঠে বক্তব্য দেয়। এই যে একটা জাতীয়করণ, মানে তাদের যে একটা ভার্সান, এগুলোর থেকে রক্ষা করার জন্য, এই গন্ডগোল থেকে রক্ষা করার জন্য আমি মোটামুটি ভাবে রাজশাহী জেলার সকল প্রতিষ্ঠানে যারা হিন্দু সম্প্রদায়ের প্রিন্সিপাল ছিল, শিক্ষক ছিল, তাদেরকে মোটামুটি ভাবে আমি দেখভাল করেছি। এবং গত মিটিংয়ে মোটামুটি ভাবে আপনাকে বলতে হয় না যে মোটামুটি ভাবে শিক্ষকই আসছেন, মোটামুটি 60-70 জন শিক্ষক ছিলেন, কলেজের এবং হাই স্কুলের শিক্ষক, তো হিন্দু সম্প্রদায়। তো তাদের সাথে মোটিভেট মত বিনিময় করেছি, ডায়লগ করেছি। তারা আমার দলে, মানে হিন্দু বৌদ্ধ কল্যাণ ফ্রন্ট নামে আমি যে আমাদের যে ইয়েটা দলটা আছে সেন্ট্রালে অঙ্গ সংগঠন, আমি তাদেরকে সম্পৃক্ত করেছি এবং প্রত্যেক থানার কমিটি আমি গ্রহণ করেছি। এমনকি সেই কমিটি নিয়ে আমি বিজন বাবুর কাছে যাব, যে আমরা জেলা কমিটি, আমরা থানা অনুষ্ঠানের একদম কমিটি শেষ দিয়ে, পর্যায়ে। হ্যাঁ, আমরা অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে। আপনি আহ, হ্যাঁ, অশেষ অবদান রাখছেন শেষ পর্যায়ে এবং আপনাকে একটা ফিনিশিং দিই, যে আজকে হিন্দুরা, তারা ওই মিটিং এ তাদেরকে যে বক্তব্য দিয়েছি আমি, তারা বুঝতে পেরেছে যে তাদের অনেক ত্রুটি বিচ্যুতি ছিল। তাদেরকে ক্ষমাসুলভ হিসাবে আমরা যদি দেখে তাদেরকে লালন পালন করি, আগামী দিনে অবশ্যই আমাদের হাতকে শক্তিশালী করবে, এই অঙ্গীকার ব্যক্ত করে ওনারা মিটিং রিজলভ করে তাদের খাওয়া দাওয়ার প্রায় 1000-1200 হিন্দু, 1000 থেকে 1200 হিন্দু নিয়ে খাওয়া দাওয়ার ব্যবস্থা করে আমি তাদেরকে মানে সুন্দরভাবে অশেষ তাদেরকে ধন্যবাদ। অশেষ ধন্যবাদ। বিদায় দিয়েছি। অশেষ ধন্যবাদ দাদা। এই পর্যায়ে আমরা আমরা লাস্ট সেশনে আছি। এই পর্যায়ে আমরা গোলাম মোস্তফা মামুন, সদস্য সচিব, রাজশাহী জেলা বিএনপি, আমরা তার কাছে খুব সংক্ষিপ্তভাবে আহ আমাদের 31 দফার 5 এবং 6, যেখানে প্রধানমন্ত্রীর সময়সীমা পরপর 2 টার্মের অতিরিক্ত কেউ প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করতে পারবেন না, এবং দ্বিকক্ষ বিশিষ্ট সংসদের কথা বলা হয়েছে। হ্যাঁ, যেটা বাস্তবায়ন করলে আলটিমেটলি আমাদের জাতীয় রাজনীতিতে কি পরিবর্তন আসবে, এবং এবং সামাজিক, আমাদের যে জাতীয়ভাবে এবং সামাজিকভাবে আমাদের দেশের মানুষ এটার সুফল কিভাবে পাবে। ধন্যবাদ নোমান ভাই। আমাদের দলের পক্ষ থেকে যে 31 দফা রাষ্ট্র সংস্কারের জন্য 31 দফা দেওয়া হয়েছে, সেখানে 5 নম্বরে উল্লেখ করা আছে যে প্রধানমন্ত্রীর দায়িত্ব 2 টার্মের অতিরিক্ত কেউ করতে পারবে। এটি একটি সময় উপযোগী এবং এই বর্তমান প্রেক্ষাপটে এটি বিএনপির জন্য একটি চ্যালেঞ্জ, এবং বিএনপি যে এই চ্যালেঞ্জটা সামনে নিয়ে এসে জাতির সামনে জাতিকে এই বিষয়ে যে ঐক্যবদ্ধ করার যে একটা চেষ্টা করছে, এইটা বিএনপির জন্য আগামী ভবিষ্যৎ বিএনপির জন্য অনেক একটা সুফল বয়ে আনবে। কারণ আমরা যারা তৃণমূলে থাকি তাদের সাথে যখন জনগণের কথা হয়, জনগণও চায়
যে ক্ষমতার একটি পরিবর্তন, নেতৃত্বের ভারসাম্য, এবং এই যে 2 টার্ম একজন প্রধানমন্ত্রী থাকবে, এটা জনগণ চরমভাবে একসেপ্ট করেছে এবং এটা গ্রহণ করেছে। কাজে এই যার কারণে আমি মনে করি বিএনপির এই চিন্তা শক্তিটা সময় উপযোগী। আর আরেকটি বিষয় হচ্ছে যে উচ্চ কক্ষ এবং নিম্ন কক্ষ, মানে আপার হাউস লোয়ার হাউস, যেটা বিএনপি প্রত্যাবর্তন করতে চাচ্ছে, এটাও একটি খুব গুরুত্বপূর্ণ বিষয়। কারণ রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে বিশিষ্ট নাগরিক এবং পতিতদশা শিক্ষাবিদ শ্রেণী, রাষ্ট্র ও বিজ্ঞানী সহ এই দেশকে যারা পরিচালনা করেন, বিশেষ করে স্বাধীনতা যুদ্ধে এর সময় যারা যুদ্ধ করেছেন, মুক্তিযুদ্ধ আছেন, তারা মুক্তিযুদ্ধকে যারা সহযোগিতা করেছেন, এই যে রাষ্ট্রের অনেকগুলো সমন্বয়ে অনেকগুলো বিষয় আছে, অনেকগুলো ব্যক্তি আছে, তাদের সমন্বয়ে কিন্তু রাষ্ট্র পরিচালনা। যেমন কৃষক আছে, শ্রমিক আছে, শ্রমজীবী মানুষ আছে, শিক্ষক আছে, ছাত্র আছে, প্রত্যেকে কিন্তু এই বিষয়টা উপলব্ধি করেছেন যে আজকে বিশ্বের বিভিন্ন রাষ্ট্রে আপার হাউস লোয়ার হাউস আছে। তাতে হয় কি যে রাষ্ট্রের ক্ষমতার একটা ভারসাম্য সৃষ্টি হয়। না হলে দেখা যাচ্ছে যে এই যে ফ্যাসিবাদ এবং ফ্যাসিবাদের সেই স্থায়ী সমাধানের পথে এগোতে পারবে। তো এটাকে আমরা স্বাগত জানাই এবং এটা যেখানে জন আমাদের নেতা জনাব তারেক রহমানের পাশে থাকতে হবে। ধন্যবাদ। ধন্যবাদ মোহাম্মদ গোলাম মোস্তফা মামুন ভাইকে, সদস্য সচিব, রাজশাহী জেলা বিএনপি। খুব অসাধারণ ভাবে আপনি বিশ্লেষণ করেছেন হ্যাঁ হ্যাঁ, যে জনগণের আপনার সাথে থাকার জনগণের সাথে থাকার কথা। জন্য এবং জনগণের পাশে থাকার জন্য এই দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট এবং আপনার 2 টার্মের প্রধানমন্ত্রী থাকবেন একজন, এইটা কিন্তু এখন মোটামুটি জনগণের একটা মূল দাবির সাথে একত্রতা ঘোষণা করেছেন। খালি এখন নির্বাচন এবং এই গণতান্ত্রিক পরিবেশটা ফিরে আসার জন্য বর্তমান সরকারকে আমরা, বিএনপি যে দাবি দিচ্ছে অতি সত্বর নির্বাচন, জনগণ চায় নির্বাচন, এবং সেই নির্বাচন যে 17 বছর যে 4টে নির্বাচনে যে জনগণ ভোট দিতে পারে নাই, 3টে নির্বাচন ভোট দিতে পারে নাই, আজকে জনগণ কিন্তু ভোট দেওয়ার জন্য উদ্গ্রীব হয়েছে। এবং জাতীয়তাবাদী আদর্শ এবং জাতীয়তাবাদী নীতি এবং এই 31 দফার কারণে বাংলাদেশের জনগণ তাদের মনের যে আশা আকাঙ্ক্ষার কথা যে ব্যক্ত করা হয়েছে, এইটির কারণে কিন্তু তারা বিএনপিকে ভোট দিতে চায়। কিন্তু আমার মনে হচ্ছে যে এই সরকারের মধ্যে কিছু এজেন্ট, আন্তর্জাতিক এবং দেশীয় এজেন্ট প্রবেশ করেছে, যারা চায় না যে অতি সত্ত্বর নির্বাচন হোক, আবার এই জনগণের ভোটের অধিকারকে তারা ধন্যবাদ মামুন ভাইকে। ধন্যবাদ মামুন ভাইকে। গণতন্ত্র একটি দেশের ভিত মজবুত করে, একটি দেশের গণতন্ত্র সমাবেশে একটি দেশের নেতারাও অন্যতম পাথেয়। আমরা এখন সবশেষ আমাদের আলোচক অধ্যাপক ডক্টর মোহাম্মদ এনামুল হকের কাছে চলে যাচ্ছি। তার কাছে আমরা জানতে চাচ্ছি আমাদের রাষ্ট্র সংস্কার কাঠামো সংস্কারের 2 দফায় সম্প্রীতিমূলক সমন্বিত রাষ্ট্রসত্তা, রেইনবো নেশনের কথা বলা হয়েছে। আমাদের বলা হয়েছে ন্যাশনাল রিকনসিলিয়েশন কমিশনের কথা, যেখানে জাতীয় সমন্বয় কমিশন, এবং এখানে আমাদের বলা হয়েছে যে প্রতিহিংসা এবং প্রতিশোধের ঊর্ধ্বে থেকে সকল মত, সকল পথ, সবাইকে একসাথে এক প্ল্যাটফর্মে এনে আমাদের একটা রেইনবো নেশনের কথা বলা হয়েছে। তো সেক্ষেত্রে এটা যদি বাস্তবায়িত হয়, তাহলে আমাদের এটা জাতীয়ভাবে এবং সামাজিকভাবে এবং পারিবারিকভাবে আমাদের দেশ, জাতি এবং সমাজ এবং ব্যক্তি মানুষ এতে কি সুফল পাবে বলে আপনি মনে করছেন? ধন্যবাদ আবারও আমাকে আলোচনায় নিয়ে আসার জন্য।
আমি যেটুক মনে করি রেইনবোর যে আইডিয়া, এবং তারেক রহমান এই আইডিয়া দিয়েছেন, আমরা সেই ট্রেনিং এ ওয়ার্কশপে উপস্থিত ছিলাম। আমরা অতীতে দেখেছি, আমার জীবনেই দেখেছি, যখন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা একটা কমিউনিটিতে বসবাস করত, বিভিন্ন মতাদর্শের ছিল, বিভিন্ন দলের অনুসারী ছিল, কিন্তু কখনো নিজেদের ভিতরে আহ একেবারে যুদ্ধ অবস্থায় নিয়ে যায়নি বা আমাদের একে অপরের ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়নি। জাতি যদি জাতিসত্তার যারা একটা গুরুত্বপূর্ণ কম্পোনেন্ট, পপুলেশন, এই পপুলেশনের ভিতর যদি আইডেন্টিফিকেশন না থাকে, যদি আমাদের ভিতর একাত্মতা ঘোষণা না করতে পারি, তাহলে জাতি পঙ্গুত্ব বরণ করবেই, খুবই স্বাভাবিক। আহ বিশেষ করে যাকে আমরা বলেছি যে 2বারের বেশি যাতে প্রধানমন্ত্রী না হন, এর কারণ কি? কারণ হচ্ছে মানুষের স্বৈরতান্ত্রিক অ্যাটিটিউড গ্রো করে। বেশি দিন ক্ষমতায় থাকলে হয়তোবা অনেক দেশই সেটা টের পেয়েছেন, যে কারণে আগে থেকে তারা সিদ্ধান্ত নিয়েছেন। শেখ হাসিনা সরকার যেটা সবচেয়ে খারাপ কাজ করেছেন, সেটা হচ্ছে জাতিকে বিভক্তি শুধু না, কত খণ্ডে যে বিভক্ত করেছেন, এটা পয়েন্ট আকারে লিখলে হয়তো সেটুক বলা যাবে। এমনকি একে অপরের মেয়ের সাথে বা ছেলের সাথে বা একই স্কুলে বা একই প্রতিষ্ঠানে পড়াশোনা থেকে আরম্ভ করে এই সম্পর্কটাকে বিচ্ছিন্ন করে দিয়েছেন। একদিকে স্বাধীনতার ধোঁয়া তুলেছেন। স্বাধীনতা কারা করেছে? স্বাধীনতা যারা মাঠে যুদ্ধ করেছে, যোদ্ধা, 11 নম্বর সেক্টরের সেই প্রত্যেকটা সেক্টরে ডিভাইড এন্ড রোল খেলেছে। জি জি, এক্স্যাক্টলি। তো সেক্ষেত্রে অবশ্যই আমরা দেখেছি যে যদি আমরা একসাথে না হতে পারি, তাহলে জাতীয় উন্নয়ন করা সম্ভব নয়, স্বাধীনতা রক্ষা করাও কঠিন হয়ে দাঁড়ায়। সুতরাং আমি মনে করি রেইনবো একদিকে সামাজিক, সাংস্কৃতিক, অর্থনৈতিক, ধর্মীয় থেকে আরম্ভ করে বিভিন্ন দল মতকে একই জায়গায় নিয়ে এসে দেশ পরিচালনা করা, এটা একটা শান্তিপূর্ণ অবস্থান, সহাবস্থান করলে দেশের যারা বিশেষ করে মেধাবী, তারাই সাধারণত সেখানে সুযোগ পাবে। আমি যদি একটা এক্সাম্পল দেই, রেইনবো এর ভিতরে মাত্র 7টি রং আছে। তার ভিতরে আমরা 3টা রংকে বলি যে প্রধান রং। তাহলে তাদের ইন্টেন্সিটি বেশি আছে বলেই সেই 3টা, বিশেষ করে ব্লু, গ্রিন অ্যান্ড রেড, এই 3টা হচ্ছে প্রাথমিক কালার, প্রাইমারি কালার। তেমনি দলের ভিতর যে আদর্শকে যে জনসাধারণ বেশি পরিমাণে গ্রহণ করবে বা সংখ্যা বেশি হবে, তারাই এই ধরনের, তাদের ইন্টেন্সিটি বেশি হবে। সেই কারণে সংখ্যা অনুপাতে আস্তে আস্তে এই রেইনবো আকারে যদি জাতি গঠন হয়, এখানে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, আমার সবাই এক জায়গাতে অবস্থান করবে। কাজে আমাদের মতপার্থক্যটা কমে আসবে। আমি আমার সাধারণ ছাত্রছাত্রীদেরকে জিজ্ঞেস করি, বলি যে তোমরা আমার ক্লাসে যখন আসছো, তখন দেখি যে কেউ কেউ চোখ দেখাচ্ছ না, আবার চোখটা পর্যন্ত ঢেকে নিচ্ছ, আবার কেউ এমন ভাবে ড্রেস আপ করে আসছো যেটা একবার দেখার পর সেকেন্ড বার দেখতে পারি না। তাহলে যদি এই পোশাকের যদি এই মূল্যবোধ হয়ে থাকে দুইজনের আলাদা, তাহলে এত পার্থক্য কোনো জাতি কোনোদিনও উন্নয়নের চরম শিখায় পৌঁছাবে না। সুতরাং তোমরা মোটামুটি কাছাকাছি জায়গাতে এসো, কাছাকাছি যাতে করে একে অপরের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রেখে দেশ এবং জাতি উন্নয়নে তোমরা
সহযোগিতা করতে পারবা। ধন্যবাদ, ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ স্যারকে। আহ অসংখ্য ধন্যবাদ বিশ্বনাথ সরকার, অসংখ্য ধন্যবাদ গোলাম মোস্তফা মামুন, অসংখ্য ধন্যবাদ ডক্টর মোহাম্মদ এনামুল হক। সবশেষে শুধু বলতে চাই, রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা এটা বাংলাদেশের আগামী দিনের স্বপ্ন বিনির্মাণের এক একটি খুঁটি বা এক একটি স্তম্ভ। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিশ্বাস করে জাতীয়তাবাদে, আমাদের নিজস্ব কৃষ্টি, কালচার, সংস্কৃতি, আমাদের মূল্যবোধ, আমাদের নীতি নৈতিকতাতে। সেদিক থেকেই ১৯৭১ থেকে শুরু করে ১৯৭১-এ প্রত্যেকটা ক্রান্তিকালেই, ১৯৭১-এ যেমন আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তার রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধা হিসেবে এবং স্বাধীনতার ঘোষণা দিয়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। আমরা দেখেছি ১৯৯০ সালের গণ অভ্যুত্থানে আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া তার সম্মুখ থেকে মৃত্যুর মুখে দাঁড়িয়ে, মৃত্যুকে পিছনে ফেলে সম্মুখ মুখে দাঁড়িয়ে এসে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করেছে। আমরা দেখেছি আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান কিভাবে ২০২৪-এর এই বিপ্লবকে, এই গণ অভ্যুত্থানকে কিভাবে মহামান্বিত করেছে। সুদূর লন্ডনে থেকে কিভাবে তিনি ১৩টা সেক্টর পুরো ঢাকা শহরটাকে ভাগ করে ছাত্রদেরকে কিভাবে লজিস্টিক সাপোর্ট থেকে শুরু করে এবং বিএনপি প্রত্যেকটা অঙ্গ সংগঠনকে পুরা দেশে কিভাবে ছড়িয়ে দিয়েছে সাধারণ মানুষের মাঝে। তো আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দল তার এই ৩১ দফা কর্মসূচি, আমাদের এই টকশোর উদ্দেশ্য হচ্ছে জাতীয় থেকে এই ৩১ দফাকে প্রান্তিক পর্যায়ে এবং প্রত্যেকটা জেলার প্রান্তিক পর্যায়ে এই ৩১ দফাকে পৌঁছে দেওয়া। আমরা ইনশাল্লাহ আমরা এইটা করে আমাদের প্রত্যেকটা জেলায় আমরা এভাবে পৌঁছে দিব। আর আপনারা যারা কষ্ট করে আলোচক বৃন্দ আমাদের সেখানে যুক্ত হয়েছেন, সবাইকে অনেক অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা। এবং প্রিয় দেশবাসী, যে যেখান থেকে আমাদের এই ফোকাল পয়েন্ট টকশোটা দেখেছেন, সবাইকে অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা। এবং শুধু একটা কথা বলবো, সামাজিক হন, মানবিক হন এবং সবাই যার যার কাজটা সততার সাথে করুন। আমাদের সাথে থাকুন। আসসালামু আলাইকুম। বাংলাদেশ জিন্দাবাদ।